রাশিতে প্ল্যানেট না থাকে, আর যদি কোনো রাশিতে প্ল্যানেট না থাকে তখন স্যার রাশির কারো কথা নিলাম, কিন্তু যদি দুজনেই থাকে। হুম। একটু 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 আমি বোঝানোর চেষ্টা করি। আমি বুঝতে পেরেছি আপনি খুব প্রশ্ন করছেন, দারুণ। যদিও বা প্রশ্নটা এই পর্যায়ে না, এটা আমাদের অবশ্যই ক্লাস করতে করতে আমরা বুঝে যাব। তারপরে একটু বলে নিই। তো আপনি যেটা বলছেন যে আমাদের কোনো একটা রাশিতে, মানে কোনো একটা রাশিতে যদি গ্রহ না থাকে তাহলে কি হবে, সেটা তো অবশ্যই আমাদের দেখতে হবে। এটা আমাদের বিভিন্ন স্টেজে আমরা এটা আলোচনা করব। কথার কথা আমি ধরলাম, ধরলাম এখানে শনি বসে আছে, ঠিক আছে? এখন তো আমি, সরি একটু ইন্টারাপ্ট করছি, রেকর্ডিং অন আছে তো স্যার? হ্যাঁ, রেকর্ডিং অন হয়েছে, অন হয়েছে। ওকে। তো আমি যেটা বললাম যে এখানে ধরলাম কথার কথা, শনি বসে আছে কোথায়? আমাদের ধনু রাশিতে। এখন ধনু রাশিতে শনি বসে থাকার রেজাল্ট কি হতে পারে? আমি ধরলাম এখানে আমার কোনো লগ্ন জানা নেই, আমার কোনো ভাব হাউস জানা নেই, কিচ্ছু জানা নেই। এটাও তো একটা সংযোগ। আমরা বেদিকে পড়েছিলাম কি, গ্রহের সাথে গ্রহের সংযোগ। কথার কথা আমরা শনির সাথে বৃহস্পতির একটা সংযোগ, কেমন এরকম একটা সংযোগ হতে পারে। এটাকে আমরা সহাবস্থান বলে থাকি। একসাথে যখন দুটো গ্রহ বসে থাকে তখন তাকে আমরা কি বলি? কনজাংশন বা সহাবস্থান বলে থাকি। চার প্রকার সম্পর্ক আপনার বেদিকে হয়তো পড়েছেন। বেসিক চার প্রকার সম্পর্ক, যদিও বা 8 প্রকার হয়, আরো গভীর পর্যায়ে গেলে 6 প্রকারকে অনেকে মেনটেন করে। তো তার মধ্যে প্রথম প্রকারটা ছিল এরকম সহাবস্থান, দ্বিতীয় প্রকার ছিল ক্ষেত্র বিনিময়, তৃতীয় প্রকার ছিল দৃষ্টি বিনিময়। এটা আবার দুই রকম, এটা হলো একে তো দৃষ্টি, আর হলো উভয় উভয় তো দৃষ্টি। হ্যাঁ। তারপর হচ্ছে যে নক্ষত্র বিনিময়ের একটা ব্যাপার আছে। হুম। অর্থাৎ একজন আরেকজনের নক্ষত্রে থাকা, কিংবা উভয় যে কোনো একটা নক্ষত্রে থাকা। তো এরকম বিভিন্ন সংযোগ তো আছেই। তো এখন এখানে ধরলাম কোনো গ্রহ নেই, শুধুমাত্র একটা গ্রহই রয়েছে, পুরো ফাঁকা, পুরো ফাঁকা একটা জোডিয়াক সাইকেল, যেখানে সেটার্ন বসে আছে কোথায়? আমরা যে স্যাজিটেরিয়াসে বা ধনু রাশিতে। তো এখানে গ্রহের সাথে গ্রহের সংযোগ নেই, কিন্তু এখানে সংযোগটা হয়েছে কার সাথে? সংযোগটা হয়েছে রাশির সাথে, গ্রহের সংযোগ হয়েছে, রাশি প্লাস মানে গ্রহ। বৃহস্পতি আর শনিকে কম্বিনেশন করে বলতে। হ্যাঁ, রাইট। এবং এখানে রাশির সাথে একটা গ্রহের কম্বিনেশন তৈরি হলো। তাহলে এখন কি রেজাল্ট হতে পারে? সেই রেজাল্টটা দেখার জন্য আমাদেরকে রাশির কারকতা জানতে হচ্ছে এবং গ্রহের কারকতা জানতে হচ্ছে। তো কথার কথা, শনি হচ্ছে আমাদের বিএনএনএ আমাদের, বা বেশিরভাগ অ্যাস্ট্রোলজিতে এটাকে আমরা প্রফেশন বা কর্মকারক গ্রহ বলে থাকি। এটি হচ্ছে আমাদের কর্ম বা প্রফেশন। তাহলে কর্মকারক গ্রহ যখন আমাদের এই ধনুরাশিতে অবস্থান করছে, তাহলে ধনুরাশি হচ্ছে কালপুরুষের নবম রাশি, তাই তো? নবম হ্যাঁ, রাশি। আচ্ছা, নবম রাশি থেকে আমরা কি বুঝিয়ে থাকি? নবম রাশিতে আমরা ধর্ম ইন্ডিকেট করি। মানুষের যে ধর্ম, পিতা। সেই ধর্ম ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা 9th হাউস থেকে জাজ করে থাকি। আচ্ছা, শনি হচ্ছে পিতা। কর্ম। তাহলে এই যে ধর্ম কর্মাধিপতি একটা যোগ তৈরি হলো, ঠিক আছে? কারণ সেইটার্নের ডিসপোজিটর কি বলে? ডিসপোজিটর মানে হচ্ছে রাশির মালিক। তাহলে সেইটান যে হাউসে বসে আছে, সেই হাউস দ্বারা কিছুটা প্রভাবিত হবে। রেজাল্ট দেবে তো শনি। ধরুন কথার কথা, এখানে আমার ধনুতে বা নবম হাউসে বসে আছে শনি। আমার রেজাল্ট যেটি দিবে সেটি হচ্ছে গ্রহ। গ্রহরাই মূলত রেজাল্ট দিয়ে থাকে, তাহলে সেটা না আমাকে রেজাল্ট দিবে। কিন্তু যে ঘরে বসে থাকে সেই ঘরের ভাব অনুযায়ী আমাকে রেজাল্টটা দেবে। ওকে। কথার কথা আপনি যেমন, এবং খেতেও কেমন মিষ্টি। আমি একটা উদাহরণ প্রায় দিতাম, সেটা হলো আপনি ধরেন কথার কথা বিরিয়ানি খাবেন। এই বিরিয়ানিটা আপনি বিভিন্ন জায়গায় বসে খেতে পারেন। আপনি যদি বিরিয়ানিটা ফুটপাতে খান, তাহলে এটার একটা মান থাকবে। আপনি সেম বিরিয়ানি যদি আপনি হোটেলে বসে খান, একদম ওই কি বলে, এসির মধ্যে, এক বিশাল একটা ইন্টেরিয়র, চারদিকে একটা ইন্টেরিয়র ডিজাইন থাকবে, সেখানে আপনি খাবেন, সেখানে একরকম অনুভূতি পাবেন, টেস্টের একটা ব্যাপার আছে। আবার সেম বিরিয়ানি যখন আপনি আপনার বাসায় এনে ফ্যামিলি সবাই মিলে খাবেন, আলাদা একটা অনুভূতি পাবেন। তাহলে দেখুন, একই বিরিয়ানি আমাদের জায়গা ভেদে, এক এক জায়গা ভেদে এক এক রকমের স্বাদ দিচ্ছে, বা এক এক রকমের ফ্লেভার, এক এক রকমের মূল্যমানও তৈরি হচ্ছে। রাস্তায় যেটি ফুটপাতে খাচ্ছেন সেই বিরিয়ানি 50 টাকায় পাওয়া যায়। আবার আপনি যখন একটা বড় লাক্সারি একটা রেস্টুরেন্টে খাচ্ছেন, সেই বিরিয়ানির দাম 150-200 টাকা হয়ে গেল। আবার সেম বিরিয়ানি যখন আপনি একটা 5 স্টার হোটেলে খাবেন, সেটির দাম মিনিমাম 1000 টাকা হয়ে গেল। হ্যাঁ, 1000 টাকা হয়ে গেল, তাই না?
তাহলে দেখা গেল কি হ্যাঁ আমাদের লোকেশন অনুযায়ী একটা খাবারের বিভিন্ন মান থাকে। একইভাবে যখন সেটার্ন রেজাল্ট দেবে বা শনি যখন রেজাল্ট দেবে তখন সেই এক এক হাউসে এক এক রকম রেজাল্ট দেবে। এখানে যেমন শনি আছে বৃহস্পতির রাশিতে, যার মালিক ওই রাশির মালিককে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির সাথে শনির একটা সংযোগ তৈরি হয়ে গেছে, এটাকে আমরা বলি ইনভিজিবল সংযোগ। ঠিক আছে, ইনভিজিবল সংযোগ, যদিও বা আদতে কোনো সেটানের সাথে কোনো গ্রহ নেই, কিন্তু না থাকলেও যেহেতু বৃহস্পতির ঘরে আছে, বৃহস্পতির ভাব দ্বারাই সে কিছুটা প্রভাবিত হবে। তো এই যে ভাব, এটাকে আমরা বলি বৃহস্পতি শনির সংযোগ, যেটাকে আমরা বলি ধর্ম কর্মাধিপতি যোগ। এটাও কিন্তু আমরা শিখবো আমাদের বিএনএন এ, ধর্ম কর্মাধিপতি যোগের বিষয়টাও আমরা শিখবো। তাহলে বলুন এখন আমি কিরকম ভাব, সে ভাবটা জানার জন্য তো আমাকে রাশি কারকতা জানতে হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, এখানে ধর্ম কেন বলা হচ্ছে এটাই মূলত আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব আজকে, যে আমাদের অন্যান্য যতগুলো মোটামুটি রাশি হয়ে গেছে আর কি, সেই রাশিগুলোর পর থেকে আমরা এগুলো আলোচনা করার সুযোগ করব আর কি, আলোচনাটা আমরা স্টার্ট করব। ওকে। আসলে আমি আজকে হ্যাঁ মর্মাহত, আমাদের আপনারা দুজন ছাড়া আমার কেউ নেই আমাদের একেবারে আজকে। বুঝলাম না কেন যে সবাই নেই আজকে, ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। আচ্ছা যাই হোক, সবাই হয়তো বা ভিডিও দেখে নেবে, রেকর্ডেড ফাইল। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আমরা তো মোটামুটি গ্রহের সরি রাশির কারকতা আমরা পড়েছিলাম এই ধনী কি পর্যন্ত, বৃশ্চিক পর্যন্ত। হুম। এবং এটা আমাদের কেন জানতে হবে, এটার অনেক রকমের ভূমিকা, মানে ভূমিকাটা আমি আর আলোচনা করিনি অত বিস্তৃতভাবে, কেন যেহেতু আপনারা কিছুটা সচেতন, সেজন্যই বললাম। ঠিক আছে। আচ্ছা, এই যে ওয়ান, এটা হচ্ছে কালপুরুষের ফার্স্ট হাউস, আর কালপুরুষের ঠিক উল্টো হাউস হচ্ছে সেভেন্থ হাউস। এটা হচ্ছে সম্পূর্ণভাবে উল্টো। তাইলে এটা হচ্ছে আমাদের দক্ষিণায়ন, মানে এই অংশটা হচ্ছে আমাদের দক্ষিণায়ন। হ্যাঁ, দক্ষিণায়ন মানে কি? দক্ষিণ মাইনে হচ্ছে শনি আর সূর্য দক্ষিণ দিকে থাকে। এবং এই অর্থাৎ এখান থেকে শুরু করে পুরো এই সেভেন্থ হাউস পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি গ্রীষ্মকাল বা একটু গরম উষ্ণ, আমরা বলা যায় উষ্ণ বলা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু যখন এই যখন তুলা রাশি প্রাস করে চলে যাবে তখন উত্তরায়ণটা স্টার্ট হয়। রবি তখন, এটাকে বলা হয় উত্তরায়ণ। উত্তরায়ণের সময় মূলত শীতকাল শুরু হয়। দেখবেন আমি বলেছিলাম যে রবি যে রাশিতে থাকে সেটি বাংলা মাস অনুযায়ী রবি সেখানে থাকে। বৈশাখ মাসে রবি, আমরা জানি রবি কোথায় থাকে, মেষ রাশিতে থাকে। তাহলে আপনি গুনে গুনে সপ্তম মাসে আসুন তো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক। তাহলে কার্তিক মাস পাচ্ছি, তাই না? এটা হচ্ছে আমাদের কার্তিক মাস। যে কার্তিক মাস থেকে মোটামুটি আমাদের শীতকালগুলো শুরু হয়। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, মানে কার্তিকের মাঝামাঝি থেকে ধীরে ধীরে সূর্য অত্যন্ত শান্ত হয়, বা সূর্য উত্তর দিকে একটু হেলে যায়, যার কারণে উত্তরায়ণটা স্টার্ট হয়। তাহলে এখান থেকে আমাদের যেটা হয় আমাদের এটা, এই যে আমরা এতগুলো রাশি অতিক্রম করলাম, রবি এখানে, আমি আপনাকে প্রশ্ন করি যে রবি এখানে নিচস্থ হয় কেন? এখানে আমাদের কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন উত্তর আমরা সমাধান পাবো, রাশি আলোচনা করতে গিয়ে আমাদের অনেকগুলো বিষয় বেরিয়ে আসে। রবি উচ্চস্থ হয় মেষ রাশিতে, আর রবি নিচস্থ হয় কেন? দেখি বলুন। মনে পড়ছে না কোনো কিছু? কেতু নক্ষত্র। না না না, আপনারা নোটসটা পড়েননি মনে হয়, না আমি যে হ্যান্ড নোটসটা দিয়েছিলাম এটা কি পড়েছেন সবাই? সত্যি করে বলুন। আমার স্যার পড়া হয়নি। আচ্ছা আচ্ছা। আহ, পুরোটা পড়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, পুরোটা পড়া হয়নি, তো পুরোটা পড়লেই আপনি বুঝতে পারবেন ওখানের যে মজা রসকস কি। সমস্ত কথাগুলোকে সুন্দরভাবে লেখা হয়েছে, আমাদের এক স্টুডেন্টের লেখা আর কি, অনেক আগের, সেই অডিও থেকেই অনেক কষ্ট করে সেই লিখে খাতায় খাতায় লিখে ওগুলোকে উদাহরণ সহকারে গল্পে গল্পে সাহিত্যের মতো করে দেওয়া হয়েছে। তাই ওখানে স্পষ্ট করেই বলা আছে, দেখবেন যে সূর্য কেন উচ্চস্থ হয়, সূর্য কেন নিচস্থ হয়,
চন্দ্র কেন উচ্চস্থ হয়, কেন নিচস্থ হয়, বা এটা কেন তার কি বলে যে মূলত্রিকোণ, এটা কেন তার মিত্রক্ষেত্র শত্রুক্ষেত্র, এই কেনর উত্তরটা আমাদের জানতে হবে, তাইলে আপনি ফিলসফিক্যাল পর্যায়ে যেতে পারবেন। আমাদের এখানে আমরা মানে অ্যাস্ট্রোলজিটা চর্চা করবো অনেকটাই দার্শনিক প্রক্রিয়ায়, একটা মানে গভীর থেকে গভীরতর, এবং আমরা এটার কানেকশনটা বুঝবো কেন এসেছে কেন এসেছে। অনেকে আছে না শর্টকাটে কোনো রকমে কম্বিনেশন পারমিটেশন শিখে এই টুকটাক প্রেডিকশন করে ফেলে, ওই এমবিবিএস ডাক্তারের মতো। দেখুন এমবিবিএস যে ডাক্তার সেও কিন্তু ডক্টর শিখছে, বা মানে সেও জানে, কিন্তু যখন আমরা আরেকটু গভীরে যাব এমডি, আমরা তখন আমাদের এমডি ডিগ্রি নিতে হচ্ছে। হ্যাঁ, যখন আমরা আরো রিসার্চ লেভেলে যাচ্ছি তখন আমাদের পোস্ট ডক্টরাল অনেকগুলো ডিগ্রি আছে, তখন অনেক সময় আমরা পিএইচডি তে চলে যাচ্ছি। হ্যাঁ, থিসিস পেপার তৈরি হচ্ছে। তাইলে এগুলোর সবাই কিন্তু ডাক্তার, যে পিএইচডি হোল্ডার সেও ডক্টর লিখছে, মানে সেও সেই ডাক্তার লিখছে, আবার যে এমবিবিএস সেও কিন্তু ডাক্তার লিখছে। এখন যে এমডি করছে বা যে এফসিপিএস এমডি করেছে সে আবার কিছু নামের পাশে অধ্যাপক শব্দটা যুক্ত করছে, তাই না? অধ্যাপক। আবার যে পিএইচডি করছে সে গবেষক শব্দটা যুক্ত করছে। হ্যাঁ, তো যাই হোক, এখন সবাই কিন্তু ডক্টর একইভাবে, সবাই অ্যাস্ট্রোলজার, কিন্তু সবাই কিন্তু ফিলসফিক্যাল পর্যায়ে দার্শনিক লেভেলে অ্যাস্ট্রোলজার না। কারণ এখানে কেনর উত্তর অনেক রকমের উত্তর রয়েছে। যেমন কথার কথা, আমরা রবিকে অনেক সময় গুণ হিসেবে তমগুণী বলা হয়ে থাকে, আবার এটা বলছে সাত্ত্বিক গ্রহ, গ্রহ হিসেবে সাত্ত্বিক, গুণ হিসেবে তম, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এরকম অনেক রকমের কিছু কিছু প্রশ্ন আছে, যেটাকে মানে কনভেনশনাল গ্রামাটিক্যাল কনভেনশন, অনেক কিছু ব্যাপার আছে, এগুলো কিছু রীতিনীতি ট্রেডিশনাল ব্যাপার আছে। তো আপনি সকল রকমের উত্তরগুলো পাবেন, এই কেনর উত্তরগুলো বলার জন্য আমি সেই নোটসটা দিয়েছি আপনাদেরকে পড়ার জন্য। তো আমি বললাম আপনাদের ক্লাসটা আমি গত ক্লাসে নিই নাই, বলেছি পড়তে ধীরে ধীরে, এগুলো পড়বেন একটু বুঝে বুঝে। তো যাই হোক, সেটা আজকে একটু আলোচনা করে নিই তাহলে। আর সবাই যেহেতু আসেও নাই, আমি অতটা গভীরে ঢুকতে পারবো না, তারপরেও কিছুটা এটা অবশ্যই আলোচনা থাকবে। তো দেখুন, আমরা এই যে তুলা রাশিটি বলা হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি। তাহলে সপ্তমের হিসেবে আমরা এটাকে আমরা ন্যায়ের রাশি বলি, চিত্র গুপ্তের দপ্তর বলা হয়ে থাকে এই সপ্তম রাশিটাকে। তো চিত্রগুপ্তের দপ্তর কেন? আমরা জানি আমাদের যত রকমের কাজ আমরা করি বা কর্ম করি এই জগতে, তার সম্পূর্ণ হিসাবগুলো কিন্তু চিত্রগুপ্তই লিখে রাখেন। পৌরাণিকভাবে আমরা এতটাই জানি। তো আমাদের এই যে কর্মের ফল এখানে আমরা পেয়ে থাকি, আমাদের সমস্ত ইহ জগতের, অর্থাৎ এই যে আমাদের ধরলাম কথার কথা, আপনার জন্ম হয়েছে মেষে, আপনার পুরো জীবনটা ব্যয় করলেন ভোগের ভিতর দিয়ে গেলেন একদম, এরপরে সপ্তম রাশিতে এসে পৌঁছলেন। তাহলে এখানে পৌঁছানোর পরে আপনার টোটাল কর্মজগতের সব হিসেব করা হবে, হিসেব নিকেশ করে আপনি ধীরে ধীরে এখন আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন। এই যে আমাদের কালপুরুষের একদম মেষ থেকে শুরু করে তুলা পর্যন্ত, এই 7টি রাশি হচ্ছে আমাদের ভোগের রাশি, এটা হচ্ছে আমাদের ভোগের রাশি। এটা আমরা এতদিন জড়জাগতিক ভোগ বাসনায় ব্যতিব্যস্ত ছিলাম। দেখুন এখানে ভোগ বাসনা কেন বলছি, এটা হচ্ছে আমার তনু, কথার কথা আমাদের ফার্স্ট হাউস তনুভাব। সেকেন্ড হাউসকে বলা হচ্ছে আমাদের ধনভাব, এখান থেকে আমরা ধন, ব্যাংক ব্যালেন্স, এগুলো বিচার, খাবার দাবার। তৃতীয় থেকে আমরা সহজভাব বলে থাকি, বা আমাদের ভাই বোনের বিচার, যোগাযোগ, কমিউনিকেশন, পাড়া প্রতিবেশী, সবকিছু আমরা তৃতীয় ভাব থেকে বিচার করে থাকি। চতুর্থ ভাব থেকে আমরা সুখ, মাতৃ সুখ, যত রকমের গাড়ি বাড়ি সুখ, মাতৃ সুখ, ঠিক আছে, আমাদের বিদ্যা, আমাদের যে স্কুল লেভেলের বিদ্যা, লেখাপড়া, এগুলো আমরা বিচার করে থাকি। পঞ্চম ভাব থেকে আমাদের উচ্চ শিক্ষা, ঠিক আছে, এগুলো আমরা প্রেম, প্রণয়, ওকে, সন্তান, এই সবগুলো পঞ্চম ভাব। ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগ, বিলাস, বাসনা, আমরা এত কিছু ভোগ করার পরে আমাদের কি হয়? রোগ হয়। মানে এখানে আমি প্রশ্ন করি যে আচ্ছা বলুন তো, আমাদের সিক্স হাউসটাই কেন রোগের ঘর? আপনাকে প্রশ্ন করতেই পারে, তখন আপনি যখন কাউকে শেখাবেন, স্টার্ট করবেন এই যে অ্যাস্ট্রোলজি টিচিংটা, হ্যাঁ, তখন আপনাকে জিজ্ঞেস করবো আচ্ছা স্যার, মানে আপনাকে বলবে আচ্ছা সিক্স হাউস কেনই বা রোগের ঘর, পঞ্চম হাউস কেনই বা এখানে আমরা উচ্চশিক্ষার ঘর বলছি, বা সরি মানে লেখাপড়া, বিষয়ভিত্তিক লেখাপড়া বোঝাচ্ছি ইউনিভার্সাল, আর এখান থেকে কেন প্রেম বোঝায়, ঠিক আছে। এবং প্রেমের পরে যে সপ্তম রাশিতে গিয়ে আমরা বিবাহ বোঝাচ্ছি, প্রেমের পরে কিন্তু বিবাহ এসছে, বিবাহটা কিন্তু আগে দেয়নি, প্রেমের আগে তো বিবাহ হতেই পারে না, এই জন্য প্রেমটা আগে বিচার হবে। কোনো কিছুর এক্সপান্ড হয় তৃতীয় ভাব, প্রেম যদিও এখানে হয় তার থেকে গুণে গুণে তৃতীয় ভাব, মানে 1 2 3, থার্ড হাউসে কি সেটার বিস্তার হয়ে গেল, মানে বিবাহিত রূপান্তর হলো, তাই না?
আচ্ছা, আমরা এই মানে এগুলো একটু বলি। যেমন ধরুন, এই ধনভাব, আপনি প্রচুর টাকা পয়সা পেলেন, মানে প্রচুর অর্থ পেলেন। অর্থের তৃতীয় ভাব যে কোনো মানে হাউসের থেকে গুণে গুণে তৃতীয় ভাবটা হচ্ছে সেই ভাবের বিস্তার। এটা মনে রাখবেন, থার্ড হাউস মানে সবসময় বিস্তার। তাহলে আপনি দ্বিতীয় ভাবে এসে প্রচুর ধন পেলেন, খাবার পেলেন, ধন, ব্যাংক ব্যালেন্স, যাই হোক সবকিছু পেলেন। এখান থেকে গুনে গুনে ওয়ান টু থ্রি, তৃতীয় ভাবে কি পেলেন? সুখ পেলেন। ধন কামাই করার পরে তো আপনি সুখ পাবেন, আর্থিক সুখ যেটাকে বলে। আর ধন কামাই করলে তো আপনি গাড়ি সুখ পাবেন, ধন কামাই করলে তো বাড়ি সুখ পাবেন। যত রকমের জাগতিক সুখ বাসনা সবকিছু ফোর্থ হাউস। তা বিস্তার হয়ে গেল, ধন থেকে তিন নাম্বার হাউস বিস্তার হলো। যখনই আপনি সুখে ভুকে একেবারে প্রচুর বিলাসিতার মাধ্যমে আপনি ভোগ করলেন, সুখ ঐশ্বর্য পেলেন, সেখান থেকে এবার ধীরে ধীরে কি হয়? রোগ সৃষ্টি হয়। আমরা জানি যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, গীতার সে কথা, যে যারা যত বেশি সুখে থাকবে একসময় তারা রোগে, যত বেশি আরাম, আমাদের গুরুজি বলতেন যে যত বেশি আরাম তত বেশি ব্যারাম। হ্যাঁ, মানে যত আরাম তত রোগ। তো এই সুখ ভোগ করতে করতে তার যে তৃতীয় হাউস, ওয়ান টু থ্রি, দেখুন তৃতীয় হাউসে গিয়ে আমাদের সিক্স হাউসে ডিজিজের একটা হাউস হয়ে গেল। এবং শুধু ডিজিজ না, এখান থেকে আমরা শত্রু বিচার করে থাকি, নানান রকমের বিভিন্ন কম্পিটিশন, উত্তেজনা, অনেক কিছু আমরা এগুলো বিচার করে থাকি। এই জন্য এই সিক্স হাউসকে আমরা একটা ড্যামেজের হাউস বা একটি বিশেষ করে রোগের একটা হাউস বলে থাকি। এবং এটার ভেতর দিয়ে আজ যে আমাদের আবার দেখুন না, এখানে যে পঞ্চম রাশি, এখানে প্রেম বুঝায়। প্রেম থেকে গুণে গুণে তৃতীয় নাম্বারে আমরা সপ্তম হাউসে বিবাহ হয়ে গেল। প্রেম থেকে তো পরিণতি, পরিণতি মানে কি? বিবাহ। বিবাহ থেকে ধীরে ধীরে আমরা অন্যান্য বিষয়গুলো আমরা বিচার করে থাকি। এই যে রোগ হলো, রোগ থেকে তৃতীয় ভাব, দেখুন সিক্সের তৃতীয় ভাব হচ্ছে অষ্টম রাশি। তাহলে রোগ হলো, রোগ থেকে একেবারে বিস্তারে গিয়ে গভীর পর্যায়ে তৈরি হলো, মানে মৃত্যু। অর্থাৎ আপনার এখান থেকে আয়ু বুঝায়, আয়ু হ্রাস হয়ে গেল, শ্বাসের গতি কমে গেল। ঠিক আছে? তো এভাবে আমরা এই বিষয়টা আমরা বুঝে থাকবো, আমরা এটা আরো গভীর পর্যায়ে শিখবো শিখবো। এবং প্রত্যেকটা হাউসের দ্বাদশ ভাব ওই হাউসকে ড্যামেজ করে। ষষ্ঠ, যেমন সপ্তম ভাবের আগের হাউস কোনটা? সিক্স হাউস, এটা সপ্তম ভাবকে ড্যামেজ করছে। নবম ভাবের আগের হাউস কোনটি? অষ্টম ভাব, এটি ড্যামেজ করছে। একাদশ মানে সফলতা, তাহলে 12 মানে হচ্ছে ব্যয়, ব্যয় ভাব। তাহলে এই 12 ভাবটা হচ্ছে একাদশ ভাবের মানে কি, সরি, তনুভাব। তনুভাব হচ্ছে ওয়ান, ফার্স্ট হাউস। ফার্স্ট হাউসের দ্বাদশ ভাব হচ্ছে এইটি, দেহের বিনাশ। মানে তনু যদি ফার্স্ট হাউস যদি হয় বডি, আর বিনাশ মানে হচ্ছে 12 হাউস, তাহলে বডির বিনাশ হয়ে গেল দ্বাদশ ভাব। প্রত্যেকটা হাউসের দ্বাদশ ভাব হচ্ছে ওই ভাবের বিনাশ বা ওই ভাবের ব্যয়, ঠিক আছে, বা ক্ষতি। ওকে। তাই যে আমি এত ডিটেলসে যাচ্ছি না এখন, অত বিস্তৃত এখন বললে অনেক সময় বুঝতে পাবেন না। তারপরও কোনটা রাশি কিভাবে আসছে না আসছে, কেন এগুলো নেওয়া হচ্ছে, সেগুলো বোঝানোর স্বার্থেই মানে বললাম। তাহলে আমাদের প্রথম যে 7টা রাশি হচ্ছে আমাদের ভোগ, আমাদের জাগতিক ভোগ ঐশ্বর্যের রাশি। অষ্টম রাশি যেটা মানে বৃশ্চিক রাশি, যেটা পড়ালাম গত ক্লাসে, যেটাকে আমরা গুপ্ত রাশি বলে থাকি, গোপন রাশি বলে থাকি, কালপুরুষের সিক্রেট ভাব হিসেবেও এটা সিক্রেট একটা ভাব। অষ্টম ভাবকে বলা হচ্ছে গোপনীয়, গুপ্ত জায়গা। কারণ এখানকার যে প্রতীক, সেখানকার প্রতীকে আমরা কি পড়েছিলাম? প্রতীকে আমরা পেয়েছিলাম যে একটা ছোট্ট গর্তের ভিতরে একটা মানে বিছা পোকা, এটার যে চিহ্নটা এলো বিছা পোকা। এই বিছা পোকা এখানে গর্তের মধ্যে লুকিয়ে আছে। বিছা মানে বিষ, সেখানে নোংরা জল অবস্থান করছে, এটি গুপ্ত বিষয়। কালপুরুষের অঙ্গ হিসেবে এটি আমাদের গোপনাঙ্গগুলোকে বোঝায়। আমাদের যে র্যাকটাম, আমাদের যে এইনাস, কিংবা আমাদের যে প্রজনন তন্ত্র, যে মানে নির্মাঙ্গ বিষয়গুলো, সেগুলো এখান থেকে বোঝায়। তো এটা হচ্ছে চিত্রগুপ্তের দপ্তরের, এটা হচ্ছে গোপন দরজা, এটাকে আমরা বলি গোপন দরজা। কিসের দরজা? যে এত ফার্স্ট থেকে সেভেন পর্যন্ত আপনি যে যে কর্মটা করলেন জাগতিক পৃথিবীতে, সে কর্মের বিচার হলো কোথায়? সপ্তম রাশিতে। সে বিচার হওয়ার জন্য মাপলো, কিভাবে মাপলো? বলেন, তুলা দণ্ড দিয়ে মাপলো। অর্থাৎ আমাদের যে তুলা রাশির যে চিহ্ন, সেটা হচ্ছে বিচারের চিহ্ন। এবং এই চিহ্নটা দেখবেন সুপ্রিম কোর্টে দেওয়া থাকে। কারণ এখানে আপনার যে কর্ম এবং কর্মফল, এগুলো মাপার জন্য একজন ব্যক্তি যিনি হচ্ছেন ন্যায়দাতা, ন্যায় দণ্ড ধারণ করে, তিনি হচ্ছেন শনিদেব। আর এই শনিদেব এই রাশিতে এসে উচ্চস্থ হয়ে যায়, কারণ তিনি আরামসে নিরপেক্ষভাবে এখানে ফল দিতে পারে।
আর শনি যেখানে উচ্চস্থ থাকবে, শনি যেখানে ন্যায়ের কথা বলবে, সেখানে আমাদের যে আত্মকারক গ্রহ যে রবি, সে রবি আমাদের সেখানে নিচস্থ হয়ে যায়। কারণ যেখানে শনির জন্ম যেখানে হয়, সেখানে রবিতে কিন্তু গ্রহণ দোষ হয়। রবি নিজেই নিচস্থ হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, এবং এই কারণে তিনি সেই সন্তানকে, ছায়াপুত্র শনিদেবকে তিনি অভিশাপ দিয়েছেন যে শনি কখনো তার কাছে ছত্রছায়ায় থাকতে পারবে না, এবং শনি যদি কখনো তার আলোতে আসে তো শনি ভস্ম হয়ে যাবে, এরকম অভিশাপ দিয়েছিল। আপনারা পৌরাণিক গ্রন্থ পড়লে পাবেন শনির গল্প। তো দেন সেখানে আমাদের কি হয়, নিচস্থ হয়ে যায়। এখন আমাদের যে কালপুরুষের যে অষ্টম রাশিটি রয়েছে, যেটি বলা হচ্ছে বৃশ্চিক রাশি, এটি হচ্ছে আমাদের গোপন দরজা। কিসের গোপন দরজা? সেটি হলো আমাদের এই যে নবম হাউস থেকে একেবারে দ্বাদশ হাউস পর্যন্ত যে যতগুলো রাশি রয়েছে, এই রাশিগুলো হচ্ছে আমাদের মোক্ষক। এগুলো আমাদের সবসময় কাকে বোঝাবে? মোক্ষ বা মুক্তিদায়ক। হ্যাঁ, মানে ধর্ম কর্মের সাথে রিলেটেড। ধর্ম, কর্ম, মোক্ষ, মুক্তি, সফলতা সবগুলোর সাথে রিলেটেড। এখানে কিন্তু কোনো ভোগ নাই, এখানে কোনো ধন দৌলত নাই। খেয়াল করুন, এখানে কোনো প্রেম পীড়িত নাই। ঠিক আছে, এখানে কোনো সুখ নাই, মানে জাগতিক সুখ। হ্যাঁ, এখানে রয়েছে মুক্তির স্বাদ, এখানে রয়েছে সফলতা, এখানে রয়েছে ধর্ম, এখানে রয়েছে গুরু, এখানে রয়েছে মুক্তি। মোক্ষ মানে মুক্তি, দ্বাদশ হাউস। তাহলে আপনি জাগতিক থেকে এখন পারমার্থিক পথে আপনি প্রবেশ করলেন, এই বৃশ্চিক রাশি থেকে স্টার্ট হলো। মানে বৃশ্চিক হচ্ছে দরজা, মূলত ধনু থেকে শুরু হয়। এই কারণে দেখবেন যত ভালো ভালো গ্রহ যেগুলো, সেগুলো কিন্তু এই সকল রাশির অধিপতি। তাহলে যেমন কথার কথা, বৃশ্চিকের, সরি আমাদের ধনুর, ধনুর যে অধিপতি সে হলো বৃহস্পতি। আবার মকর এবং কুম্ভের অধিপতি হচ্ছে শনি। হ্যাঁ, আবার আবার কি হলো, বৃহস্পতি। দেখুন এই যে দুইটা গ্রহ যাদেরকে বলা অতি বৃদ্ধপতি, বৃদ্ধপতি এবং অতি বৃদ্ধপতি, এবং সবচেয়ে স্লো মুভিং প্ল্যানেট হচ্ছে এই গ্রহগুলো, বৃহস্পতি এবং শনি। আবার এগুলো হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। এই যে মীন রাশি অধিপতি বা ধনু রাশি অধিপতি বৃহস্পতি, এটা হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। আবার এদিকে কালপুরুষের যে দশম এবং একাদশ অধিপতি সে হচ্ছে শনি। এই শনি হচ্ছে রিসার্চের কারক গ্রহ, ত্যাগের কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ। ঠিক আছে, এবং এই শনি তো এমনিতে শনি অনেক ত্যাগ করেছেন, তিনি তার সূর্যালোক, সূর্যের আলোয়, মানে সূর্যালোককে মানে ত্যাগ করে সেই বনে, অন্ধকার গহীন বনের মধ্যে তিনি বেড়ে উঠেছেন। তার মাতা ছায়াদেবী তাকে অন্ধকারে রেখে এসেছেন সেখানে, অথচ তিনি সূর্যালোক, এই সূর্যের যে কি বলা যায় রাজপ্রাসাদ থেকে মাঝে মাঝে গিয়ে তাকে দেখভাল করতেন, এবং মাতৃ ছায়াহীন বলা যায় তিনি বড় হয়েছেন একাকিত্বের মাঝে। এই জন্য তার মধ্যে অনুভূতিগুলো কম। দেখবেন পৌরাণিক প্রত্যেকটা গল্প উপাখ্যান পড়ে নেবেন, আমি প্রয়োজনে চেষ্টা করব সেটি বলার জন্য, তাতে আপনাদের অনেক কিছু আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, আপনারা জানেন যে শনিদেবের সৃষ্টি মা মা ছায়া থেকে হলো। ছায়া থেকে কিভাবে হলো বলুন দেখি, ছায়া কে, ছায়া কে? সূর্যদেবের স্ত্রী। সূর্যদেবের মূল স্ত্রীর নাম কি ছিল? মাথায় আছে না স্যার ওটা। দেবব্রত বাবু, আপনি জানবেন? না স্যার, ভুলে গেছি স্যার। আচ্ছা, সংজ্ঞা এই তো দেখছেন, ভুলে গেছেন। তো এই জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু বলার জন্য ইতিহাসগুলো। কেমন, ইতিহাস না বললে না ধরতে পারবে না, মানে অ্যাস্ট্রোলজির ভিতরে না দার্শনিক ভাবে যেতে পারবেন না। একদম স্যার, একদম। আমরা তো আসলে মানে কি বলবো, অ্যাস্ট্রোলজি শেখার মতো শিখছি না আমরা এটাকে, মানে ওই আমাদের পৌরাণিক গ্রন্থ থেকে অনেক রকমের ইয়ে আছে, কারকত্বগুলো তো নেওয়া হয়েছে কোত্থেকে, সেই পৌরাণিক কাহিনী ঘটনা থেকেই তো। আচ্ছা, আমি বলে দিই, সেটা হলো খুব সহজ, আমাদের গল্পটা জানা উচিত। সেটা হলো সূর্যদেবের প্রথম স্ত্রীর নাম ছিল সংজ্ঞা, এবং এই সংজ্ঞা ছিল তার মূল স্ত্রী। তো এখন সূর্যদেব যেহেতু দেবতাদের, তিনি একেবারে বলা যায় একজন বিশাল দায়িত্ব পালন করেন। পৃথিবীতে আলো আঁধার এর খেলা চলে সূর্যের উপস্থিতির উপরে। তো সূর্যের তেজটা অত্যন্ত প্রখর এবং তার মধ্যে অহংকার রয়েছে। সেই অগ্নি, সূর্যদেব তো দুইটা বিষয় গুণ কোয়ালিটি আছে, একটা হলো তাপ দেয়, একটা হলো আলো দেয়। তাপ এবং আলো ছাড়া আমরা জীবজগতে প্রাণের সঞ্চার হয় না, এটা আমি আগে বলেছি। তো এখন সূর্যদেবের যে তেজ, সেই দেবী সংজ্ঞা তিনি সহ্য করতে পারতেন না। যখন সূর্যদেবের সাথে তিনি যখন মিলিত হতেন, তখন এই সূর্যের তেজের কারণে তার মধ্যে মানে আগুন ধরে যেত। এই সংজ্ঞার তো দেবী সংজ্ঞা এভাবে সূর্যের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছিলেন দিন দিন।
তখন দেবী সংজ্ঞা কি করলো, তিনি শপথ করলেন, তার পিতা বিশ্বকর্মা দেবকে বললেন যে আমাকে একটু উপায় বলুন যে কিভাবে আমি সেই তার তেজকে আমি যাতে সহ্য করতে পারি। আমাকে কোনো সাধনা করতে হলে প্রয়োজনে সাধনা করব, আমি মহাদেব থেকে সেই আশীর্বাদটা নেব, সেই শক্তিটা। তো তখন দেবী সংজ্ঞা কি করলেন, সেই রাজপ্রাসাদ ছেড়ে গিয়ে গভীর বনে চলে গেলেন, বনে গিয়ে তপস্যা করতে লাগলেন। এখন তিনি যে তপস্যা করবেন এই সময়ে তো সূর্যদেবের মানে কি, তা সূর্যদেবের সন্তুষ্টির জন্য তো সংজ্ঞা থাকতে হবে। আবার উনি উপস্থিত না থাকলে তো আর সূর্যদেব ভাববে যে সে চলে গেল, তখন তো সেটা আবার মেনে নিতে পারবে না, ঘটনাটা কি সে জানতে চাইবে। তখন এদিকে আবার যম যমুনা ছিল, দুইজন, একজন ছেলে একজন মেয়ে ছিল। এই যম এবং যমুনা ছিল ছোট, মানে তাদেরকে পালন করার জন্য তো একটা লোক দরকার। তখন তিনি বিশ্বকর্মার কিছু ইয়েতে আশীর্বাদে একটা বিদ্যা শিখলেন, সেটা হলো নিজের কপি তৈরি করা। তো তখন তিনি কপি তৈরি করলেন, নিজের ছায়া থেকে একটা মেডিসিন দেওয়ার ফলে তার হুবহু তার মতো করে আরেকটি দেবী তৈরি হলো। তো যেহেতু তার ছায়া থেকে তৈরি হলো, এই জন্য নাম দিয়েছে ছায়া দেবী। এবং ছায়াকে বলেছে যে ছায়া, তুমি এই যম এবং যমুনাকে সর্বদা দেখে রাখবে, এবং আমার যিনি স্বামী সেটা হলো সূর্যদেব যেন কোনোভাবে বুঝতে না পারে যে তুমি সংজ্ঞা। সংজ্ঞা নামে তোমাকে চিনবে, কিন্তু আসলে যে তুমি যে ছায়া সেটা যেন বুঝতে না পারে। তো এই কথাটা বলে দায়িত্ব দিয়ে তিনি বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে সাধনায় রত থাকেন দীর্ঘ অনেক বছর। সাধনার তেজ মানে সূর্যের তেজকে সংবরণ করার জন্য বা সহ্য ক্ষমতা তৈরি করার জন্য সে সাধনা করতে লাগলো। তো এদিকে সংজ্ঞা কি করলো, সরি ছায়া দেবী, তিনি সূর্যদেবের সাথে থাকতে থাকতে তার মধ্যে, সূর্যদেব যখন ক্লান্ত হতেন তিনি সেবা করতেন, শুশ্রূষা করতেন, একসময় তাদের মধ্যে ভালোবাসা তৈরি হলে তারা মিলিত হয়। মিলিত হওয়ার ফলে তাদের একটা সন্তান আসে। তো এই সন্তানটা যেদিন পৃথিবীতে আসবেন বা ওই ভূমিষ্ঠ হবে, তো তখন আম, একদম একটা শিশু আসে যেটা কালোর, কালো রূপী হয়, একদম কালো, ব্ল্যাক। এবং কালো হওয়ার কারণে তখন সূর্যলোক গ্রহণ মানে সূর্যলোকে গ্রহণ লেগে গেছে, অর্থাৎ সূর্যের তেজটা একেবারে স্তিমিত হয়ে যাচ্ছে। তখন সূর্যদেব তো বুঝতে পারছেন না এটা কেন হচ্ছে, যেহেতু তার জন্মের সময় হয়েছে এবং বিশেষ করে যখন সন্তানকে নিয়ে এসেছে সূর্যদেবকে দেখানোর জন্য, তখন তার যে দৃষ্টি পড়েছে সূর্যদেবের উপর সেই সন্তানের, এবং এই দৃষ্টি পড়ার ফলে দেখা গেল কি সূর্যদেবে গ্রহণ লেগে গেছে। তো তখন সূর্যদেব বলছে এ তো আমার সন্তান নয়, আমি তো অনেক তেজি, আমার তো এখানে অনেক দেবত্ব শক্তি রয়েছে, আমার সন্তান তো আমার মতো উজ্জ্বল হবে, সুন্দর হবে, ফর্সা হবে, তাহলে আমার ছেলে কেন কালো হলো? তখন সে আমার সন্তান নয়। তখন ছায়াকে তিনি বললেন এটা, এ আমার সন্তান নয়, এই সন্তানকে পরিত্যাগ করো, ফেলে দিয়ে এসো। এবং কোনোভাবে সে যেহেতু তার দৃষ্টি দিয়ে গ্রহণ লাগিয়ে দিয়েছে, তাই ওই সন্তানকে আহ অভিশাপ দিয়েছে, বলছে এ কোনোদিন আমার ছত্রছায়ায় আসতে পারবে না, আমার আলোতে আসলে ভস্ম হয়ে যাবে। তখন এই অভিশাপ পেয়ে ছায়াদেবী কি করেছে, তার সেই পুত্রকে তিনি ওই সূর্যালোকের যে নিচে অন্ধকার, অর্থাৎ একটা বাতির নিচে অন্ধকার থাকে কিন্তু, তো সূর্যালোকের মধ্যে একটা বন রয়েছে, সেই বনের মধ্যে তিনি তাকে দিয়ে আসলেন। দিয়ে এসে সেখানে তাকে বড় করলেন ধীরে ধীরে। এখন এই বাচ্চাকে বড় করবে কিভাবে? তখন এই যম যমুনা তো রাজপ্রাসাদে ধীরে ধীরে বড় হচ্ছে। দিনের বেলা যম যমুনাকে উনি পালন করতেন, আর রাত্রিবেলা তাদেরকে ঘুম পাড়িয়ে তিনি সাধনার নাম করে চলে আসতেন বনের মধ্যে শনিকে দেখার জন্য। ঠিক আছে। আবার শনিকে যখন রাত্রি ফুরিয়ে সকাল হয়ে যেত, তখন শনিদেবকে বলতো যে শনিদেব, শনি এই যে আমি এখন দিন হয়ে গেছে, আমি এখন আমার সাধনায় বসবো, তুমি আমাকে ডিস্টার্ব করবে না, আমার এখানে পর্দা লাগানো থাকবে রুমের মধ্যে। সেই রুমটাকে ফাঁকি দিয়ে আস্তে আস্তে সে আবার রাজপ্রাসাদ চলে আসতো। তো এইভাবে ক্রমান্বয়ে 10-12 বছর 13 বছর হয়ে যায়, শনিও বড় হয়ে যায় আস্তে আস্তে। হতে হতে একটা সময় ধীরে ধীরে তারা বুঝতে পারে, তখন যমযমুনা বলে যে মা কোথায় যায় প্রতিদিন দেখি তো, আসলে কি সে সাধনায় যায় না কোথায় যায়? তখন তারা এসে দেখলো বনের মধ্যে ঠিক শনিকে নিয়ে সেই আস্তে আস্তে আদর করছে। এভাবে তারা ধীরে ধীরে মানে জানতে পারে যে শনি হচ্ছে তার পুত্র। তো ঘটনাটা এই জন্য বলছি যে শনির কেন আমি বললাম, এই কারণেই যে শনি হচ্ছে এমন একটা পাওয়ারফুল, যেটি স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পুষ্ট, এবং তাকে এমন তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া হয়েছে দণ্ডদাতা হিসেবে, যে এই দৃষ্টির ফলেই যে কোনো কিছুই মানে সঠিক পথে চলে আসবে।
যত উল্টো পথা রয়েছে, যত রকমের নেগেটিভ সাইড রয়েছে, সব সঠিক হয়ে যাবে শুধু শনিদেবের এই দৃষ্টির ফলে। আর তিনি হচ্ছে মূলত দণ্ডদাতা, তিনি কর্মের ফলদাতা। এই কারণে আমরা যখন যত যে কর্মই করি না কেন, সেটি ফল দেয় অ্যাকচুয়ালি শনিদেব। তাহলে আপনি আধ্যাত্মিক জগতে যত কর্ম করুন না কেন, সেটার ফল দেবে শনি। এই কারণে আমাদের কালপুরুষের দশম এবং একাদশ ভাবের অধিপতি হচ্ছে শনি। দশম হচ্ছে কর্ম, একাদশ হচ্ছে সফলতা বা আমাদের রেজাল্ট, সাকসেস। এই কারণে শনি সেখানে আমাদের ফল দেয়, ফল ফল, একাদশ মানে ফল বা রেজাল্ট। আর দ্বাদশ হচ্ছে আমাদের মুখ্য কারক, কারণ কি বৃহস্পতি এখানকার অধিপতি এবং তিনি ধর্ম এবং আমাদেরকে মোক্ষ মুক্তি দিয়ে থাকে আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে, যেহেতু দেবগুরু। সেই হিসেবে বৃহস্পতি আমাদেরকে দিয়ে থাকে কেমন। তাহলে এই শনির যে রং, সেটা কালো। যেমন শনিদেবের আমরা নীল কালার বা নীলকণ্ঠ কিংবা আমরা কালো হিসেবে চিহ্নিত করে থাকি কৃষ্ণ, শনির কালারটাই হচ্ছে কালো। তাই কারো যদি লগ্নে শনি থাকে বা কারো যদি শনি দ্বারা প্রভাবিত হয় লগ্নভাব বা তনুভাব, হ্যাঁ, তো তখন তার গায়ের রং কালো হওয়াটা স্বাভাবিক। শ্যামলা বর্ণের হতে পারে, শ্যাম বর্ণের। আর শনি হচ্ছে অত্যন্ত বৃদ্ধ, যেহেতু নিজে অনেক এইজড, মানে অনেক বয়স্ক, এবং তার গতি আমরা জানি 2.5 বছর ধরে এক একটা রাশিতে থাকে। এ কারণে দেখবেন যারা বয়স্ক লোক বলতেই শনি বুঝাবে। তাই আমরা রেমেডি হিসেবে কি বলে থাকি, যে যারা বয়স্ক ব্যক্তি তাদেরকে যদি আপনি একটু সেবা করেন, তাদেরকে যদি একটু খাওয়ান বা তাদের আশীর্বাদ নেন, হ্যাঁ, তাহলে আপনি সুখে থাকবেন এবং শনির কুদৃষ্টি থেকে রক্ষা পাবেন। এটা তাহলে একটা রেমেডির কথা বললাম আর কি। এরকম অসংখ্য রেমেডি রয়েছে, কার্মিক পদ্ধতিতে আমরা এটাকে সমাধান করতে পারি। বিষয়টা বোঝা গেল? গল্পটা অনেক বড়, তারপর আমি জাস্ট সামারাইজ করে বললাম আর কি, আপনাদের পুরো কাহিনী না বলে। আহ, আরো অনেক কাহিনী আমরা পাবো, পৌরাণিক অনেক কাহিনী আমাদের রয়েছে। ধীরে ধীরে আমরা সেটি জানার চেষ্টা করব। ওকে। হ্যালো, চুপচাপ হয়ে আছেন দেখি, বলুন। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো স্যার। হুম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা গল্প শুনবো, প্রচুর গল্প শুনবো। গল্প শুনতে শুনতে আমাদের ভালো লাগবে। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে এই কারণে শনি ন্যায়দাতা, এবং শনি আসার ফলে দেবতা আর অসুরদের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধগুলো ধীরে ধীরে তাই তিনি পরিত্রাণ করেন এবং তাকে অনেক শক্তি দেওয়া হয়। তাকে দণ্ড দেওয়া হয়েছে। দণ্ড হচ্ছে এমন একটা অস্ত্র, যে অস্ত্রের কাছে কোনো দেবদেবতা টিকবে না। হুম। এবং কোনো দেবদেবতা, দেব, অসুর সবাইকে তিনি শাসন করতে পারবেন এই শনিদেব। তো শনি হচ্ছে আমাদের গ্রহের মধ্যে স্থান দেওয়া হয়েছে, নবগ্রহ। এবং এই নবগ্রহের মধ্যে আসলে উনি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। হুম। তো রাবণ কি করেছে? রাবণ এমন একটা পাওয়ারফুল ব্যক্তি ছিল, যে রাবণের যে শক্তি, তিনি সমস্ত নবগ্রহকে একেবারে মুষ্টিবদ্ধ করে ফেলেছেন। মানে উনি কালচক্রকে ঘুরিয়ে দিচ্ছেন। এই নবগ্রহকে উনি বশীভূত করে উনি ওনার সেই লঙ্কাতে মানে বেঁধে রেখেছেন, বন্দি করে রেখেছেন সমস্ত নবগ্রহকে। খুবই পাওয়ারফুল সে রাবণ। শিব ভক্ত, তো অনেক শিবের বড় একজন উপাসক ছিল রাবণ। তো এখন বাট হনুমানজির কাছে এই লঙ্কা কিছুই ছিল না। ভগবান শ্রীরামের ভক্ত যে মানে ভক্তের যে মহিমা, এটা না ভাষায় বলা যায় না, এত মহিমা। ভক্তের শক্তি অত্যন্ত ডেঞ্জারাস। এই হনুমানজি তিনি লেজ দিয়ে যখন আগুন লাগিয়ে দিলেন লঙ্কাতে, তখন এই নবগ্রহকে তিনি উদ্ধার করেছেন। উদ্ধার করে দেওয়ার ফলে তখন শনিদেব মানে মিত্র হিসেবে গ্রহণ করেছেন এই হনুমানজিকে, এবং বলল যে দেখো, এই হনুমানজির যে পুজো করবে, হ্যাঁ, সে আমার প্রিয় হবে, এবং তার তীক্ষ্ণ দৃষ্টি, মানে আমার যে তৃতীয় দৃষ্টি বা তির্যক যে দৃষ্টি, সেই দৃষ্টি থেকে সে উদ্ধার পাবে, মুক্তি পাবে, এবং আমি তাকে আশীর্বাদ করব। দেখুন, এই জন্য যাদের বিবাহতে দেরি হয়, বা যেমন ধরুন এই যে মাঙ্গলিক যে দোষগুলো, অর্থাৎ মঙ্গল এবং শনির কারণে যে প্রবলেমগুলো তৈরি হয়, শনি কি করে আমাদেরকে স্লো করে দেয়, আবার মঙ্গল কি করে এটাকে আমাদের ডিস্ট্রয় করে বা সেটি একটি উত্তেজনা তৈরি করছে। তাই এই কারণে আমরা শনি মঙ্গলের যত রেমেডির প্রয়োজন, সেক্ষেত্রে আমরা হনুমানজির পুজো রেফার করে থাকি। বা হনুমানজির মন্ত্র আছে, হনুমানজির চালিসা আছে, বজরং বাণ আছে, এগুলো পাঠ করলে শনির মঙ্গলের রেমেডি হয়ে যায়। আবার মঙ্গলের রেমেডির সাথে সাথে আবার একইভাবে কেতু রেমেডিও হয়ে যায়, কারণ কুজবত কেতু, এর কথা আছে, শনিবত রাহু কুজবত কেতু।
হ্যাঁ, এগুলো রেমেডিও হয়ে যায়। কেতুও তো আমাদের বাধাদায়ক। তো আচ্ছা, যাই হোক, তো আমি আপনাদেরকে একটা টেস্ট নেওয়ার কথা, আজকে সবাই থাকলে একটু ভালো লাগতো, মানে একটু ভাবলাম একটু কয়েকটা জিজ্ঞেস করব, মানে প্রশ্ন আপনাদের। আচ্ছা, তো আমরা বৃশ্চিক পড়েছি, আমরা আজকে 9th হাউস নিয়ে একটু পড়বো, মানে নবম রাশি যেটি, সেটি হলো আমাদের ধনু রাশি, যেখানে ধর্ম, জ্ঞান, ভাগ্য, লাক, যেটাকে লাক বলা হয়, তাকে LUC কে লাক, ঠিক আছে। এবং আমাদের যে গুরু, দেখুন 9th হাউস থেকে আমরা আসলে গুরু বিচার করে থাকি, যাদের নবম হাউস অ্যাক্টিভ থাকে খুব, তো তাদের জীবনে ভালো সদ্গুরুর সন্ধান তারা পায়, ঠিক আছে। এবং এই সদ্গুরুর সন্ধানের ফলে তার আত্মিক জগতের ডেভেলপমেন্টটা আসে, এবং তাদের লাকটাও কিন্তু কি হয়ে যায়, ফেভার করে খুব। দেখবেন 9th হাউস যাদের স্ট্রং, তো তাদের জীবনে লটারি ভাগ্য বলুন, মানে যে কোনো রকমের ভাগ্য তাকে ফেভার করবে। এবং জ্ঞান, যেহেতু নবম রাশি হচ্ছে ধনু রাশি, যে হচ্ছে জ্ঞানের রাশি, বৃহস্পতি মানেই তো জ্ঞান। এবং সেটা কি জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান, শাস্ত্রীয় জ্ঞান, বিচারিক ক্ষমতা এর মধ্যে রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার রয়েছে। তো সেই জন্য জ্ঞান বলা হয় তাকে। আবার এবং 9th হাউস থেকে আমাদের ধর্ম, সেটাও আমরা 9th হাউস থেকে বিচার করে থাকি। একটা মানুষ কতটা ধর্মপ্রবণ হবে, তার সম্পূর্ণ বিচার এই 9th হাউস বা 9th রাশি থেকে, অর্থাৎ আমাদের ধনু থেকে আমরা বিচার করে থাকি। এবং এটি আমাদের কালপুরুষের অঙ্গ হিসেবে আমাদের থাইকে বোঝায়, থাই, THI GH, মানে উরু আর কি, যেটাকে বলা হয় থাই, বা ওই থাইয়ের যে অংশটা পুরোটাই অ্যাকচুয়ালি 9th বা বৃহস্পতি দ্বারাই নির্দেশিত হয়। এবং এটি রাশি হিসেবে হচ্ছে একটা মেল রাশি, ঠিক আছে, যেহেতু বৃহস্পতি মেল, তাই এবং ওটা অগ্নি রাশি। আর আমাদের এটা হচ্ছে কি অগ্নি, আমাদের দ্বৈত অগ্নি, ঠিক আছে, দ্বৈত, তাই না? এটা হচ্ছে আমাদের একটা দ্বৈত, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আর গতি হিসেবে আমরা কি পাবো? দ্বৈত অগ্নি, দ্বিভুজ। এবং সেখানে সাইনটা কি, মানে প্রতীকটা কি, সিম্বলটা কি? প্রতীক হিসেবে বলা হয়েছে যে সেখানে আপনার কি বলে, যে একটা ধনু ধারণ করে আছে, ঠিক আছে, একটা ধনু ধারণ করে আছে একজন যোদ্ধা। তিনি তার অর্ধেক, মানে কি বলা যায়, মাথা মানুষের মতো, আর বাকি অর্ধেক ঘোড়ার মতো, ঠিক আছে, এটা ঘোড়া, বাকি অংশে ঘোড়ার মতো। তো এবং তিনি ধনুক চালাচ্ছেন, অর্থাৎ তিনি যুদ্ধ করতে করতে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, যুদ্ধ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এই যে ধনু রাশি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অর্ধ ঘোড়া অর্ধ মানব, যেটাকে বলা হয় বো অ্যান্ড অ্যারো, ঠিক আছে। এখান থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি, সেটা হলো যেটাকে ধনুর্ধারী বলা হয়, যুদ্ধ একটা প্রবণতা রয়েছে, একটা পশু প্রবৃত্তির একটা ব্যাপার রয়েছে। এবং যেহেতু সে ছুটে চলে সব সময়, যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, সুতরাং এটা গতিকে বোঝায়, প্রবল ইচ্ছা শক্তিকে বোঝায়। দেখুন, সে শত্রুর ঘরে যুদ্ধ করতে এগিয়ে যাচ্ছে টকবক করে, তো এই জন্য তার একটা গতি, একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ, প্রবল ইচ্ছা শক্তি, গতি, বা একটা পশু প্রবৃত্তি এখানে কাজ করে, পশু প্রিয় হয় অনেকটাই। এই আর অর্ধমানব যেটি রয়েছে সেটি কি বোঝায়? মানবিক গুণ, উচ্চ চিন্তা শক্তি, হ্যাঁ। আর ধনু কি কি বোঝায়? ধনু হচ্ছে স্থির, ফিক্সড লক্ষ্য, গোলকে ইন্ডিকেট করে। হুম, ওই যে আমরা এরকম একটা স্পাইরাল দেখতে পেয়েছি না, মাঝখানে যেটি আপনি যদি বিদ্ধ করতে পারেন, এটি হচ্ছে আপনার গোল, ধনুকের মাধ্যমে। তো যারা আর্চারি করেন তারা ওই জানেন যে আমাদের লক্ষ্য ভেদ করতে হয়। তাহলে এই লক্ষ্য কি বোঝায়? একটা উচ্চ লক্ষ্য, উচ্চভিলাষী একটা দর্শন বা একটা ঊর্ধ্বগামী চিন্তা, এগুলোকে সবসময় ইন্ডিকেট করে হচ্ছে আমাদের এই বড় বা ধনুক এবং তীর আর কি। এই হচ্ছে আমাদের প্রতীকের মোটামুটি একটা, এবং এটি আমাদের একটা স্পিরিট বোঝাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর যেহেতু অগ্নিতত্ত্ব, তার মানে এটা একটা তেজ রয়েছে, একটা অনুপ্রেরণা রয়েছে, একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে, ঠিক আছে। হচ্ছে এই হচ্ছে বিষয়। এবং ভাগ্যবান, তার লাকটা ভালো, গুরুভক্ত, অনেক অত্যন্ত গুরুভক্ত হয়। তাই যারা গুরুদেবের সবসময় স্মরণ করে থাকে, গুরু প্রণাম, গুরু স্তুতি, হ্যাঁ, বা গুরুদেবের সেবা, যে কোনো গুরু হতে পারে, আপনার একদম ক্লাস 1 আদ্যগুরু তো পিতামাতা, আমাদের আদ্যগুরু তো পিতামাতা, তার পরবর্তীতে আমাদের শিক্ষাগুরু রয়েছে, একদম ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস ইউনিভার্সিটি পর্যন্ত, বা যে কোনো বিষয়ের যে গুরু, যার থেকে আপনি একটা বিদ্যা শিখছেন, সেই গুরুর আশীর্বাদটা আপনার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সেই গুরুর আশীর্বাদ যখন আপনি পাবেন, তো আপনার 9th হাউস অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যায়, মানে বৃহস্পতির কৃপা পাওয়া যায়, বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায়, আর বৃহস্পতি স্ট্রং হয়ে যায়। তো কারো জন্মছকে বৃহস্পতি যখন স্ট্রং হয়ে যায়, তো তার জন্মছকে যদি কোনো নেগেটিভ কানেকশনও থাকে,
বা কোনো নেগেটিভ যোগ যদি থাকে তো সেটি ভালো, অনেকটাই মানে প্রোটেকশন হিসেবে, প্রতিকার হিসেবে পাওয়া যায়। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে আমাদের টোটাল সোলার সিস্টেমে অনেক বড় একটা, বলা যায় অনেক বড় একটা গ্রহ, তাই না? পুরো সোলার সিস্টেমে আমরা জানি যে অনেকগুলো গ্রহ ঘুরছে, তার মধ্যে সবচেয়ে যে বড় গ্রহটা সেটি হলো বৃহস্পতি। কথার কথা এটি হচ্ছে আমাদের বৃহস্পতি। এবং এটা এতটাই বড় যে বাকি সকল গ্রহ কিন্তু অত্যন্ত ছোট। পৃথিবীর তুলনায় জানি কত বিশাল বড়, চিন্তা করা যায় না। কয়েক লক্ষ পৃথিবীকে একসাথ করলে এরকম বৃহস্পতি সমান হয়। তো যেহেতু সে বড়, সুতরাং সেটি ছায়ার মতো কাজ করে, একটি পতাকার মতো, মানে একটা ওই কি বলে ছাতার মতো কাজ করে। আমাদের নক্ষত্র, টোটাল মহাবিশ্ব থেকে যত স্টেরয়েড গুলো আসে, ছোট ছোট অনেকগুলো স্টেরয়েড আসে, মানে যেটাকে আমরা বলি উল্কাপিণ্ড বা বিভিন্ন কসমিক রে, মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক বিভিন্ন বিভিন্ন পাথর, অনেক কিছু ছুটে আসে। এবং এই পাথরগুলোকে প্রোটেক্ট করে মূলত বৃহস্পতি। আর এই পাথরগুলো যদি এক একটা পড়ে না, তো পৃথিবী ব্লাস্ট হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, গ্র্যাভিটি ওখানে না ইয়ে হয়ে যাবে, নাশ হয়ে যাবে। গ্র্যাভিটি নাশ হওয়া মানে টোটাল পৃথিবীর ড্যামেজ হয়ে যাবে। তো এই বৃহস্পতির মতো একটা শক্তিশালী গ্রহ আমাদেরকে প্রোটেক্ট করে অলওয়েজ। তাই যদি আপনি নাইন্থ হাউসকে কিংবা বৃহস্পতিকে অ্যাক্টিভেট করেন আপনার জন্মছকে, হ্যাঁ, গুরু সেবার মাধ্যমে, তখনই তো আপনার জীবনে লাখ, আপনার জীবনের যে ধর্ম, আপনার জীবনে যে মোক্ষ, সবকিছু মানে আপনার জন্য ইজি হয়ে যায়। এবং আপনি আপনার অন্যান্য নেগেটিভ যোগগুলো ভালো হয়ে যায়। আমাদের নারী জ্যোতিষে বৃহস্পতিকে বলা হয়ে থাকে অক্সিজেন। কেন বলা হয়ে থাকে? কারণ বৃহস্পতি হচ্ছে জীবকারক গ্রহ, আবার এটি আমাদেরকে অক্সিজেন দেয়, মানে প্রাণ দেয়। অক্সিজেন দেয় মানে বলতে বোঝাচ্ছে যে বৃহস্পতির দৃষ্টি যতগুলো রয়েছে, দেখবেন আপনি বেদিকে পড়লে বেদিকেও একই অবস্থা, যে বৃহস্পতি যদি স্ট্রং থাকে এবং সে যদি শুভ ক্ষেত্রে থাকে, কথার কথা বৃহস্পতি যদি আমাদের কেন্দ্রভাবে থাকে 1 4 7 10 চন্দ্র সাপেক্ষে, বা যদি কেন্দ্রভাবে থাকে, একটা যোগ তৈরি হয়, যে যোগকে বলা হয় গজকেশরী যোগ। আর এই গজকেশরী যোগের ফলে একটা জাতকের সমস্ত মানে অনেক নেগেটিভ যোগ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। আর তার এই শুভ দৃষ্টি পেলে সমস্ত রকমের ভাবগুলো, উইক ভাবগুলো শক্তিশালী হয়ে যায়। এতটুকু তো আপনারা জানেন, তাই তো নাকি? হ্যাঁ স্যার। এই আমি না অনেক কথা বলে ফেলছি, আমার মনে হচ্ছে আপনারা ঠিক বুঝতে পারছেন কি না। মানে আলোচনা করতে গিয়ে অনেক কথা চলে আসে না না মানে। না না স্যার, ঠিক আছে, এগুলো এগুলো তাহলে এইগুলো রেট্রোটাকেও কি কথাগুলো ধরা হবে স্যার? জানা দরকার স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বলুন, আবার বলুন। স্যার, বৃহস্পতি ওই আপনি বললেন 1 4 7 10-এ বৃহস্পতি থাকলে তখন গজকেশ্বরী যোগ, কিন্তু যদি রেট্রো হয় সেটাও কি ধরা যাবে গজকেশ্বরী যোগ? না না না, রেট্রো বেদিকে তো আমাদের রেট্রো হিসেব করে না। আমরা নাড়িতে রেট্রো করলে আমরা আগের রাশিতে ধরে নিই তাকে 50% হিসেবে। কিন্তু আমাদের রেট্রোর যে হিসাব, সেটি আমরা বেদিকে খুব একটা জোরালো ভাবে ধরা হয় না, ঠিক আছে? মানে বকরি হলে তার, হ্যাঁ, তাকে আগের রাশিতে ধরে। অনেকে আগের রাশিতে রেজাল্ট দেয়, তবে সেটা ডিগ্রি একটা মেজর ফ্যাক্ট। যেমন কথার কথা, যদি কোনো গ্রহ 29 ডিগ্রিতে গিয়ে রেট্রো হয় বা 1 ডিগ্রিতে গিয়ে রেট্রো হয়ে যায়, তো তাকে আমরা আগের রাশিতে বা পরের রাশিতে এভাবে আমরা হিসেব করে থাকি, ঠিক আছে? হুম। বা মানে এটা পরের রাশিতে 29 হলে পরের রাশি ধরা হয়, আবার 1 ডিগ্রি হয়ে রেট্রো হয়ে গেলে তাকে আগের রাশিতেই ধরা হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ তার রেজাল্টটা ওই আগের রাশির রেজাল্টটাই দিয়ে থাকবে বা আগের হাউসটাকেই দিয়ে থাকবে। ঠিক আছে, হাউস অনেক রকম, হাউস তো এরকম না। আমার লগ্ন এখানে মানি তো এটা ফার্স্ট হাউস না। এটা আর একটু ডিপ, যেটাকে আমরা বলি কি বলে ইকুয়াল হাউস ডিভিশন, এটা একটা মেথড রয়েছে। জানেন তো এটা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন কি জিনিস? কোনো আইডিয়া আছে আপনাদের কারো? না স্যার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখানে ধরুন কথার কথা লগ্নে কেতু বসে আছে। এখন লগ্নে কেতু বসে থাকার অর্থ কি কেতু সবসময় আমাকে লগ্নকে প্রভাবিত করবে, বা ফার্স্ট হাউসে কেতু আছে বলে ধরে নেওয়া হবে? আচ্ছা, এটা আমাদের যদিও বা একটু ডিপ হয়ে যাচ্ছে, মানে বেদিকের মধ্যে চলে যাচ্ছে। তারপরেও এক লাইনে একটু বলে রাখি কথার কথা, আমাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্টের তো একটা রেঞ্জ আছে, তাই না? তো ধরলাম আমাদের লগ্ন, যে লগ্ন ভাবের আম, ব্যাপ্তিটা
কথার কথা লগ্নভাব বসে আছে 10 ডিগ্রিতে, ঠিক আছে, 10 ডিগ্রি, 10 ডিগ্রিতে বসে আছে। এর মানে কি? এর মানে হলো যে 10 ডিগ্রিতে থাকার অর্থ হলো সে তো 0 ডিগ্রি থেকে পার করে করে গিয়ে 10 ডিগ্রিতে গেল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে যত ডিগ্রিতে থাকে এটাকে আমরা ধরে থাকি মিডল পজিশন। মিডল পজিশন, তাহলে 10 ডিগ্রি থাকলে তার বাকি রয়ে গেল কত ডিগ্রি? 20 ডিগ্রি। আচ্ছা, তাহলে এদিকে 10 ডিগ্রি অলরেডি অতিক্রান্ত করে চলে গেল, তার মানে তার প্রভাবটা 10 ডিগ্রি থেকে শুরু করে পরবর্তীভাবে বেশি হবে। এখন কেতু যদি ধরুন 5 ডিগ্রিতে অবস্থান করছে, 5 ডিগ্রিজ, তাহলে কেতু কিন্তু লগ্ন ভাবে যে আছে সেটা কিন্তু ধরা হবে না। তাহলে লগ্ন ভাবের মানে যেটাকে প্লাসিডাস হাউস সিস্টেম বলে, মানে প্রত্যেকটা সাইনের তো হচ্ছে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত, এটা তো আমরা সবাই জানি। কিন্তু প্রতিটা ভাবের রেঞ্জ কিন্তু এক একটা রাশি 0 থেকে 30 ডিগ্রি হয় না। এখন এটা 10 থেকে এই যে এই রাশি 10 থেকে পরের রাশি 10 ডিগ্রি পর্যন্ত হচ্ছে লগ্নের বিস্তার। ব্যাপারটা ভালো করে বুঝুন, লগ্নের বিস্তার কতটুকু? এখানকার 10 ডিগ্রি থেকে শুরু করে এখানকার 10 ডিগ্রি পর্যন্ত। এটা হচ্ছে আমার প্রথম হাউস বা ফার্স্ট হাউস। এই যে যে অংশটা আমি একটু এই যে আন্ডারলাইন করে দিচ্ছি, এই অংশটুকু হচ্ছে আমার লগ্ন ভাব। এখন কেতু যদি 5 ডিগ্রিজে বসে থাকে, হ্যাঁ, তাহলে এই কেতুকে আমরা কখনোই বলবো না যে এটি লগ্নে বসে আছে। মেষে ঠিক আছে, মেষে আছে বা লগ্ন হাউসে আছে, বাট 5 ডিগ্রিতে থাকার কারণে আমাদের লগ্ন ভাবে সে ঢুকতে পারছে না এখনো। ঢুকতে হলে তাকে 10 ডিগ্রিজ ওভার করে যেতে হবে, বা 10 ডিগ্রি গেলে তখন সে লগ্নভাবে ঢুকে পড়বে। গেল? এতটুকু বোঝা গেল তো? তাহলে স্যার দ্বিতীয় ঘরে যদি 10 ডিগ্রির কমের মধ্যে হয় কেতুকে, তাহলে কি তার লগ্নই ধরে নেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, তখন 5 ডিগ্রি ওদের লগ্নে ধরে থাকে। দেখুন কথার কথা এখানে এই যে বৃষ রাশিতে কেতু বসে আছে কত ডিগ্রি ধরলাম? আম, 5 ডিগ্রি, 9 ডিগ্রি। 9 ডিগ্রি বা 5 ডিগ্রি। তাও কিন্তু সেই যদিও বা বৃষে চলে গেছে, কিন্তু তাও তাকে ফার্স্ট হাউসে আছে বলে ধরে নেওয়া হয়। লগ্নের প্রভাবটা দেবে। হ্যাঁ, লগ্নে তার প্রভাবটাই থাকবে, এটাকে আমরা বলি ভাবচলিত। দেখুন আপনি একটা ভাবচলিত চার্ট রয়েছে, হ্যাঁ, যেটা ওই কেপিতে মানা হয় বেশি। ভাবচলিত চার্টের মধ্যে মানে ওইভাবে অ্যাকচুয়ালি কোন গ্রহটা অবস্থান করছে সেটা আমরা বের করতে পারি। বাট ট্রেডিশনালি আমরা কি মনে করি যে লগ্ন ভাবে বসে থাকার অর্থ হলো ওই লগ্নে। আরে ট্রেডিশনালি তোরা ডিগ্রি লেখে না। দেখবেন যারা এত বছর জ্যোতিষ চর্চা করতেন, আমাদের যারা আচার্য ছিলেন, তারা যে চার্টগুলো আমাদেরকে আমাদের যে কুষ্ঠিগুলো বানাতো, সেখানে কোনো ডিগ্রি লিখতো না তারা। এবং ডিগ্রি না লেখার কারণে আদৌ সেই গ্রহটা আসলে কোন ভাবের ফল দিচ্ছে, এখানে কেতু কি লগ্ন ভাবে ফল দেবে নাকি দ্বাদশ ভাবে ফল দেবে, সেটাই বুঝতে পারি না। তাহলে কি স্যার কেতু কি আগের জন্মে স্যার ফল দিয়ে এসছে? কি বুঝিনি, আবার বলুন। যে 5 ডিগ্রি যদি কেতু থাকে, হ্যাঁ তাহলে কি স্যার পূর্ব জন্মে কেতু ফল দিয়ে এসছে? হ্যাঁ, অবশ্যই। কেন ফল দিয়ে এসছে মানে কি? আপনি এই যে দারুণ প্রশ্ন করেছেন, চমৎকার একটা প্রশ্ন করেছেন। কেতু 5 ডিগ্রি থাকার অর্থ হলো কেতু কোথায় গেল? দ্বাদশ ভাবের ফল দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো আমরা কেতুকে কি বলি? মোক্ষকারক গ্রহ। আচ্ছা, এখন এই মোক্ষকারক গ্রহ যখন মোক্ষভাবেই থাকে মানে দ্বাদশ ভাবকে অ্যাক্টিভেট করে বা দ্বাদশ ভাবের ফল দেয়, তাহলে সেই ব্যক্তি জীবনে ছোটবেলা থেকে স্পিরিচুয়াল হবে। অর্থাৎ সে জীবনে মোক্ষ প্রাপ্তি হবে, মানে সে তার পূর্বজন্মে কাজ করতে করতে গিয়ে একসময় সে মোক্ষের কাছাকাছি গিয়ে মোক্ষ লাভটা তার হয়নি। ফলে তাকে ইহজন্মে আবার জন্মগ্রহণ করতে হয়েছে, এবং এই জন্মে তখন তার মোক্ষ প্রাপ্তির একটা সুযোগ ঘটবে। ব্যাপারটা বুঝতে পেলেন? হ্যাঁ। মানে এগুলো না মানে আলোচনা করতে গেলে অনেক বিশাল চ্যাপ্টার, একদম ধরে ধরে এক একটা হাউসকে এইভাবে মেপে 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 হিসাব না করলে আপনি বুঝতে পারবেন না। তো এই জন্য কোনো একটা গ্রহ একটা রাশিতে ঠিক আছে, সে প্রথম রাশিতে আছে বা দ্বিতীয় রাশিতে রয়েছে, কিন্তু দ্বিতীয় ভাবে বলা যাবে না। যখনই ভাব কথাটা চলে আসবে তো তখন তার আমাদের রেঞ্জটা দেখতে হবে, যেটাকে আমরা বলি ব্যাপ্তি, মানে স্ফুট, যেটাকে বলি স্ফুট সংক্রান্ত বিষয় তো জানেন। স্ফুট, গ্রহ স্ফুট, গ্রহ স্ফুট তো আমরা জানি, গ্রহের ডিগ্রিকে বলা হয় গ্রহ স্ফুট। তো প্রত্যেকটা ভাবেরও একটা স্ফুট রয়েছে, ওটাকে আমরা ভাব স্ফুট বলি।
যেমন লগ্নভাব, লগ্নভাবের স্পুট মানে লগ্নভাব, লগ্নটা যদি মেষে পড়ে, মেষে একেবারে 0 থেকে 30 ডিগ্রি, ওইটা রেঞ্জ হবে না। দেখতে হবে তার জন্মটা কোন সময় হয়েছে। ধরলাম কথার কথা সূর্য উঠেছে পূর্ব দিকে এখন, তো সাথে সাথে তার জন্ম হয় না, তার তো আগে পরে মানুষের জন্ম হয়। তো কতটুকু ধরলাম 10 ডিগ্রি অতিক্রান্ত করে চলে গেছে, তার প্রভাবটা তাহলে 10 ডিগ্রি থেকে শুরু হবে। ওকে। তো যাই হোক, এটা অত্যন্ত একটু জটিল প্রক্রিয়া। আমরা এটা যখন বেদিক পড়বেন আপনারা, এই জন্য বেদিকটা অনেকের কাছে দেখবেন যে মানে বিশাল ব্যাপার এটা অনেক। বেদিক মানে একটা সমুদ্রের মতো, সেখানে আপনাকে পার হতে গেলে অনেক সময় লাগবে, অনেক বুঝতে হবে। তবে হ্যাঁ, বেদিকও অত্যন্ত ভালো প্রেডিকশন করা যায় যদি বেদিকটা আপনি সময় নিয়ে ভালোভাবে শেখেন, বুঝেন, প্র্যাকটিস করেন। এবং এটা বেদিক না, এটা হচ্ছে কেপিতে অনেকটাই, যেটাকে প্লাসিডাস হাউস কাসপাল বা হাউস সিস্টেম বলা হয়ে থাকে, এটা কেপিতে ফলো করা হয় খুব মারাত্মকভাবে ভাবচলিকটা। হ্যাঁ, বা আমাদের নাড়িতেও আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডটাকেও আমরা হিসেব করে থাকি এক্সাক্ট অ্যাকুরেট রেজাল্টের জন্য। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো যে ডিগ্রির কি একটা ভূমিকা আছে। এই কারণে এখন বর্তমান চার্টগুলোতে ডিগ্রি সহ লিখতে হয়। ডিগ্রি সহ লিখলে বোঝা যায় কোন গ্রহ আগে রয়েছে, কোন গ্রহ পরে রয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্ব ব্যবধান কতটুকু, হ্যাঁ, আর কতটুকু হলে সে টাচ করবে। হুম। এবং আপনি যেটা বলেছেন একটু আগে যে কেতুকে তাহলে কি আগের জন্মে ফেলে এসেছে, এটাও আমাদের নাড়িতে রয়েছে, নাড়িতে আমরা দেখাবো সে আগের জন্মে কেমন ছিল। পূর্ব জন্ম বলে একটা টপিক আছে আমাদের, সেটাও গুরুত্বপূর্ণ। দেখুন দারুণভাবে প্রেডিকশন করা যায়। হুম। আচ্ছা, যাই হোক। তো মানে মানে আমরা কোথায় জানি ছিলাম, কোথায় চলে এসেছি আমি নিজেও বুঝতে পারছি না। আম, নবম না, আমরা 9th হাউস নিয়ে আলোচনা করছিলাম তো। 9th হাউস তাহলে কি হচ্ছে, আমাদের এই যে ধনু রাশি, যেটা বৃহস্পতির কথা বললাম আর কি, বৃহস্পতি আমাদের মক্ষর, এখানে মক্ষ মানে দ্বাদশ রাশির অধিপতি, তো এটাও মক্ষ থেকে ইন্ডিকেট করে, ব্যয় থেকে ইন্ডিকেট করে সবকিছুই। সেটিও আমাদের জন্য দান দক্ষিণা, খুব সফট মাইন্ড, এগুলো ইন্ডিকেট করে। এবং এই ধনুরাশির যে কারকতাগুলো কি আমরা এখান থেকে বুঝতে পারি, সেটি হলো শিক্ষা, ধর্ম, দর্শন, বা অনেক সময় গুরুবাদে যারা বিশ্বাসী হয়, যাদের 9th হাউস কিংবা 12th হাউস অ্যাক্টিভ, বা 12-এ কেতু বসে আছে, এগুলো আধ্যাত্মিক প্রকৃতির হয় এরা, দেখবেন। আধ্যাত্মিক প্রকৃতির হয়। তো সেক্ষেত্রে তাদের গুরুবাদে তারা বিশ্বাসী হয় আর কি। এবং তারা ন্যায়ের পক্ষে থাকে, মুক্ত চিন্তা, বিদেশ ভ্রমণও হয়। তার কারণ হচ্ছে স্বাভাবিকভাবে এই যে ধনু অর্থাৎ এই আহ, যে অর্ধমানব যে ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তিটা সবসময় চড়ে বেড়ায়, তার নিজের স্থান থেকে অন্য স্থানে চলে যায় যুদ্ধ করার জন্য, মানে এটা বিদেশকে ইন্ডিকেট করে। যার কারণে দ্বাদশ ভাব থেকে আমরা বিদেশকে অর্থাৎ বিদেশ ভ্রমণকে ইন্ডিকেট করি কেমন। ভিন্ন ভাষা বা ভিন্ন সংস্কৃতি চর্চা, ভাষা, এগুলো সবকিছু ইন্ডিকেট করে এই বৃহস্পতি। তো ধনু রাশির মধ্যে মূলা নক্ষত্র রয়েছে, যে মূলা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। আর এই কেতুর নক্ষত্র একেবারে মূলে চলে যায়, অর্থাৎ আমাদের এই কি জন্ম, আমাদের যে ফিলসফিক কোয়েশ্চেন গুলো, আমি কে, আমার পরিচয় কি, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাচ্ছি, এই ধরনের যে হাই মেটাফিজিক্যাল কোয়েশ্চেন গুলো রয়েছে, বা এই জগতের উপাদান কি, ঈশ্বর কে, জগৎ কে, প্রকৃতি কে, আমি কি, আত্মা কি, পরমাত্মা কি, এই নানান রকমের কোয়েশ্চেন গুলো তৈরি হয় এই ধনুরাশি থেকে, বা আমাদের এই বৃহস্পতি থেকে। তো এই কারণে আমরা বৃহস্পতি মানে দর্শন, যারা দর্শন চর্চা করতে চান তাদের বৃহস্পতির আশীর্বাদ পেতেই হবে। বৃহস্পতির আশীর্বাদ ছাড়া কখনোই দর্শন চর্চা করা যায় না। এই কারণে দেখবেন আপনি যারা কিছু কিছু ধর্মীয় সংগঠন আছে যারা হলুদ বস্ত্র পরিধান করে, হ্যাঁ, অনেক রকম রয়েছে ধুতি, হলুদ কালারের ধুতি পরেন, তো হলুদ কালারের টোটাল পোশাক পরেন। মানে বার্সানাতে অনেক রয়েছে, অনেক সাধুরা রয়েছে, বৈষ্ণবরা রয়েছে যারা হলুদ কাপড় পরিধান করেন। এই হলুদ রংটা হচ্ছে বৃহস্পতির একটা কালার বা রং। তো যারা হলুদ রং বা হলুদ কালারকে ব্যবহার করেন তাদের জীবনে বৃহস্পতির আশীর্বাদ ঝরে পড়ে, ওরা অত্যন্ত জ্ঞানী হয়। আবার অনেকে গৈরিক কালার পরে, গৈরিক কালারটা অনেকটাই হলুদের সাথে মিথস্ক্রিয়ায় তৈরি হয়, এটাও কিন্তু বৃহস্পতিকে ইন্ডিকেট করে। তাই দেখবেন আমাদের ধর্মের মধ্যে বলা যায় গৈরিক মানে গৈরি রং বা হলুদ রং, এগুলোর প্রভাবটা অত্যন্ত বেশি। হুম। আর মায়ের যারা পূজারক বা শক্তি যারা উপাসনা করেন তারা বেশিরভাগ লাল রঙের পোশাক পরিধান করেন, লাল কাপড়, লাল ধুতি, হ্যাঁ, লাল বস্ত্রম। তো এই লালটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের
এটা অনেক কিছু ইন্ডিকেট করে। লালটা মানে এটা অগ্নি শক্তি প্রকাশক, তেজ প্রকাশক। তো সেই লালটা আবার আমাদের রক্তের প্রকাশক। হ্যাঁ, সেই লালটা যেমন আমরা জানি যে বলি একটা প্রথা রয়েছে শক্তি পূজায়, সে বলি একটা ব্যাপার, যে পঞ্চমতের যে সাধনা নানান রকমের বিষয় রয়েছে, এগুলো লালকে ইন্ডিকেট করে। তাছাড়া লালকে আরো একটা ইন্ডিকেট করে, সেটা হচ্ছে আমাদের একেবারে মূলাধার চক্র। আমাদের যে চতুর্দল পদ্ম রয়েছে আমাদের স্পাইনাল কর্ডের নিচে, সেই মূলাধার চক্রের যে রং সেটি হচ্ছে লাল। হ্যাঁ, এবং সেখানে একটা বীজ মন্ত্র রয়েছে যেটি বলা হয় লং বীজ। হ্যাঁ, এই যে লাল রং প্রত্যেকটা পাপড়ির মধ্যে রয়েছে সেটিও ইন্ডিকেট করে। যার কারণে যারা মূলাধার চর্চা করে, যারা কুণ্ডলিনী শক্তির চর্চা করে, তারা ওই লাল রংটা পরিধান করে, লাল বস্ত্রম পরিধান করে। এই জন্য আমরা আপনাদেরকে লাল কালি ব্যবহার করতে বলেছি অনেক সময়, কারণ লালটা হচ্ছে আমাদের মূলাধার চক্র ওপেন করার একটা বড় ধরনের হাতিয়ার, বড় ধরনের থেরাপি, যেটাকে কালার থেরাপি বলে। এবং লাল রঙের আরো একটি ব্যাপার রয়েছে, লাল রঙের আমরা যদি সায়েন্স অনুযায়ী দেখি, লাল রঙের ফ্রিকোয়েন্সি অত্যন্ত ক্ষুদ্র। যার কারণে মানে ক্ষুদ্র না বৃহৎ মনে হয়, আমার সৌরাচা এটা হবে, তো দূর থেকে দেখা যায়, বৃহৎ তরঙ্গই হবে মনে হয়, যার কারণে একদম সবচেয়ে মানে দূর থেকে দেখা যায়। আর সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ মনে হয় ভায়োলেট, মানে বেগুনি কালার। ওই যে ভেনি আসা কলা, ঠিক আছে মনে পড়েছে, বেনি আসা কলা, বেগুনি, আসমানি, হলুদ, এভাবে ক্রমান্বয়ে এসছে। তো যেটি ক্ষুদ্র তরঙ্গের আলো সেটির বিক্ষেপণটা বেশি হয়, যার কারণে আকাশে আমাদের বেগুনি রংটাই সবচেয়ে দেখার কথা। মানে আকাশকে আমরা বেগুনি দেখি না, কিন্তু আমরা নীল কালারে দেখি। তার কারণ কি? বিক্ষেপণ ক্ষমতাটা বেশি। যদি বা তরঙ্গ সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে আপনার এই বেগুনি, আর সবচেয়ে দীর্ঘ তরঙ্গ হচ্ছে লাল। তো লালটা দীর্ঘ হওয়ার কারণে লাল কালারটা অনেক দূর থেকে দেখা যায়। একটু ওয়েট, একটু ওয়েট। আচ্ছা, তো যা বলছিলাম যে আমাদের এই যে মানে লাল কালার দীর্ঘ থেকে দেখা যায়, এটি একটি কারণ। নানা রকম যাতে চোখে পড়ে অনেকগুলো বিষয় কারণে এই রংগুলো সিলেক্ট করা হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারগুলো? হ্যাঁ। বেশ বেশ, হ্যাঁ স্যার। বেশ বেশ, হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই যে মানে সেটা আমি বুঝতে পারছি না আপনাদের কি কি পড়াচ্ছি, কোথায় কোথায় চলে যাচ্ছে। আপনারা আমাকে থামাবেন কেমন, নাহলে আমি ওই টপিকটাই হারিয়ে যাচ্ছি। আচ্ছা, না না স্যার, ভালো লাগছে। যাই হোক, না এগুলো মানে, হ্যাঁ আপনারা যদি স্পিরিচুয়ালি কানেক্টেড না থাকলে না ওই মজা পাবে না। মানে বলবো যে পড়াচ্ছি অ্যাস্ট্রোলজি আর চলে গেছি আধ্যাত্মিকতায়, কোথায় সেই মূলাধারে চলে না গেল। ঠিক আছে। না 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 স্যার, ওই শুধু ওই নর্মাল রাট্টা মেরে গেলাম ওরম করে তো হয় না। মেন বিষয়গুলো আপনি যেমন বললেন, কেন, কি জন্য হলো এটা, এই প্রশ্নগুলো যদি না ওঠে বা এই প্রশ্নগুলোর উত্তরও যদি না জানি, হঠাৎ পরবর্তীকালে আমাদেরও কেউ প্রশ্ন করলে আমরা তো সেটা বলতে পারবো না। তাহলে এক্স্যাক্টলি, সেটাই বই দেখে মুখস্থ করার মতোই হলো। এক্স্যাক্টলি তো ওই এখানে। কারণে এই জিনিসগুলো স্যার জানা খুব দরকার। প্রয়োজন হলে মানে সময় বেশি লাগুক অসুবিধা নেই, কিন্তু এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে জানাটা অতি অবশ্যক। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না মানে বাকিদের কি মতামত, আমার তো এটাই মনে হয়। না অনেকে আছে বলে যে তাড়াহুড়ো স্যার, তাড়াহুড়ো করে শেষ করে দেন, আমাদের সময় নেই আমাদের না 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 স্যার, এই জিনিসটা স্যার তাড়াহুড়োর জিনিস না। এটাকে হ্যাঁ সময় দিতে হবে, এটাকে বুঝতে হবে, এটাকে ভালো না বাসলে এটা মুখস্থ করার জিনিস না। যতক্ষণ না এটাকে বুঝতে চাইবো, এর মধ্যে ঢুকবো, ততক্ষণ এটা স্যার বোঝা অসম্ভব স্যার। এই জিনিসটাকে আয়ত্ত করা সম্ভব না, এটাকে এর মধ্যে ঢুকে যেতে হবে একেবারে। এর সময় লাগবে এটা। হ্যাঁ, একদম একদম। এই কারণেই আমরা মানে জ্যোতি, মানে জ্যোতি শব্দটা তো তো জ্যোতিষ, সেটা একটু বলিনি যে জ্যোতির কথা বলছে, প্লাস ইস ধাতু, মানে ইস থেকে তো আসছে জ্যোতি প্লাস ইস, যার অর্থ হচ্ছে আমরা এমন একটা জ্যোতি লাভ করব, এমন একটা দৃষ্টি, মানে ভিউজ, আমাদের যে একটা মাইন্ড পাওয়ার, হ্যাঁ দর্শন লাভ করব, যে দর্শনটা আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যাবে।
ইশতাতুর অর্থ হচ্ছে মানে ঈশ্বরের দিকে আমাদের নিয়ে যায়। তাহলে ঈশ্বরকে দেখার যে জ্যোতিষ, সেটাই হলো জ্যোতিষ। এটা হলো এক্সাক্ট মিনিং অ্যাকচুয়ালি। তাহলে আমরা শুধুমাত্র জ্যোতিষ শিখবো আর আমরা ওই 500-1000 টাকা ভিজিট দেবেন আর প্রেডিকশন করে দেবো, শেষ, এটাই জ্যোতিষ না। হুম। জ্যোতিষ মানে হচ্ছে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড না থাকলে এটার গভীরে যাওয়া যায় না। এবং ঋষিরা কিন্তু প্রাচীনকালে ওইসব চেম্বার ফেম্বার করার জন্য জ্যোতিষ করতেন না। ঠিক আছে। তো ঋষিরা জ্যোতিষ চর্চা করতো ঈশ্বর দর্শন করার জন্য। তো সেই জন্য বললাম, আমরা যে ধর্ম অর্থ কাম মোক্ষ, যেটা আমরা চতুর্বর্গ বিদ্যা বলি, এই ধর্ম অর্থ কাম মোক্ষের সাথেও কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি কানেক্টেড। যেমন আমরা কথার কথা, এই কালপুরুষের যে প্রথম রাশি সেটা হলো মেষ। তাহলে মেষ মানে ধর্ম, বৃষ মানে হচ্ছে অর্থ, কাম মানে কি, আহ মিথুন, আর মোক্ষ মানে হচ্ছে ক্রমান্বয়ে কর্কট। তাহলে এখানে প্রত্যেকটা রাশিকেও কিন্তু আমরা এই চতুর্বর্গ বিদ্যায় ভাগ করতে পারি, ধর্ম অর্থ কাম মোক্ষ। আবার আমরা যে আমাদের ট্রাইন কানেকশন যেটাকে আমরা বলি 1-5-9, 1-5-9, এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ধর্ম ত্রিকোণ। তারপরে আমাদের যে 2, এরপরে কি হলো 6, এরপর কি 10, এটি হচ্ছে আমাদের অর্থ ত্রিকোণ। 3-7-11, এটি হচ্ছে আমাদের কাম ত্রিকোণ। আর 4-8-12, এটা আমাদের নারীতে খুব আসবে এগুলো, এই সূত্রগুলো। আর এটা হচ্ছে মোক্ষ, মোক্ষ ত্রিকোণ। এটা আমরা বেদিকে অনেকে পড়েছি, জানেন আপনারা। ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ, মোক্ষ ত্রিকোণ। তাহলে আমরা যখন 1-5-9 কি হিসেব করছি, তার মানে প্রথম হাউস, পঞ্চম হাউস, 9th হাউস, এই 9th হাউসগুলোকে যদি আমি একটা সিম্বলাইজ করি, যেমন ধরুন কথার কথা এখানে আমি আঁকলাম একটা ত্রিভুজের মতো করে আঁকলাম, এটাও আমাদের একটা ত্রিকোণ। এই যে ত্রিকোণটা আসছে, এটা কেমন ত্রিকোণ? এটা হচ্ছে আমাদের 1-5-9। এটি হলো ধরলাম 1, এটি হচ্ছে 5, আর এটা হচ্ছে 9। তাহলে 1-5-9 যে ত্রিকোণটা হলো, ত্রিকোণ মানে তিনটা কোণ হয়ে গেল, দেখুন। এই ত্রিকোণটাকে আমরা বলছি ধর্ম ত্রিকোণ। তা ধর্ম ত্রিকোণ কেন? ধর্ম বলতে আমাদের এটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যকে বোঝায়, যে মানুষের এক্সাক্ট ব্যক্তি হিসেবে তার যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলোকে এটা বলে। এবং এটা কোনো কিছু সূচনা কারক, সৃষ্টির কারক। সৃষ্টির প্রাক্কালে কিন্তু ধর্মটাই মূলত বিরাজমান থাকে। যেমন কথার কথা সূর্যের ধর্ম, কিন্তু সূর্যের ধর্ম, রবির ধর্ম হচ্ছে আলো, এটা আরেকটা হলো তাপ, এই দুটা ছাড়া তো হলো, এটা হচ্ছে গুণ। তাহলে আমরা সূর্যদেব থেকে যদি তাপ এবং আলোটাকে কেড়ে নিই, তাহলে সূর্যের কোনো অস্তিত্ব নেই। ওটাকে আর কেউ সূর্য বলবে না, ওটাকে আর কেউ রবি বলবে না। হ্যাঁ। তারাদের খসে পড়া আমরা দেখি না, যে যেমন যখন মৃত তারা হয়, দেখবেন আপনি যে যদি আপনার জিওগ্রাফি ইয়ে পড়েন, ওই কি বলে আমাদের যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞান, সেই জ্যোতির্বিজ্ঞান যখন পড়বেন, সে মৃত তারা, সুপ্ত তারা, ঠিক আছে, বা অ্যাক্টিভ তারা, জাগ্রত তারা, অনেকগুলো ব্যাপার আছে। তাহলে মৃত তারাগুলো তারাগুলো যখন নষ্ট হয়ে যায়, তখন সেগুলো পুঞ্জীভূত হয়ে একটা বিশাল শক্তি সঞ্চয় করে, যে শক্তি থেকে আমাদের ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর তৈরি হয়। ঠিক আছে। এই ব্ল্যাক হোলে গিয়ে তো অদৃশ্য একটা আকর্ষণ শক্তি, যেখানে গিয়ে সবকিছুই বিসর্জন হয় আর কি। তো যাই হোক, আমি অত গভীরে যাচ্ছি না। এই যে ধর্ম ত্রিকোণের কথা বলছি, তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক ক্যারেক্টারিস্টিক। যেমন এই যে মেষ কিংবা সিংহ কিংবা ধনু, এই তিনটা রাশি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এক্সাক্ট মানুষ হিসেবে বা ব্যক্তি হিসেবে বা বস্তু হিসেবে যে ক্যারেক্টার্স গুলো রয়েছে, যে ধর্মগুলো রয়েছে, সেগুলোকে ইন্ডিকেট করে। ঠিক আছে। এবং এটা অগ্নি রাশি, তো তিনটা রাশি কিন্তু অগ্নি রাশি, দেখবেন খেয়াল করবেন, তিনটা রাশি হচ্ছে অগ্নি রাশি। তো এখানে আমাদের অগ্নির যে ধর্ম, সে তাপও দেবে, সে আলোও দেবে, এবং এই রাশিগুলো কিন্তু আলো ছড়ায়, খেয়াল করবেন। মেষ রাশি, এরা আলো ছড়াবে, এরা সবাইকে লিড দেবে। সিংহ রাশি লিড দেবে, ধনু রাশি লিড দেবে। আমি এর আগের ক্লাসে বলেছিলাম, তিনজন ব্যক্তি গুণ অনুযায়ী লিড দেয়, কেউ তমগুণকে লিড দেয়, কেউ রজগুণকে লিড দেয়, আবার কেউ রয়েছে আপনার এই সত্যগুণকে লিড দেয়। তো এখানে যে ধনুরাশি রয়েছে, আমাদের আজকের যে টপিক মূল, সেটি ধনুরাশি হচ্ছে সত্যগুণের দিকে মানুষকে লিড করবে। তার ধর্ম হচ্ছে সত্য, মানে সত্যগুণের দিকে, কারণ এটা বৃহস্পতি রাশি। আর সে সবসময় এগিয়ে নিয়ে যায় মানুষকে সত্যগুণের দিকে, ধর্ম আধ্যাত্মিকতার দিকে, কেমন ধর্মের দিকে। এই জন্য এটাকে আমরা ধর্মভাব বলে থাকি। আবার এদিকে তমগুণী হচ্ছে আপনার এই যে মানে কি বলা যায়, আহ মেষ, তারপর সিংহ রজগুণী। হ্যাঁ, এখানে বলা হয়ে থাকে।
এবং সেখানে কেতুর 3টা নক্ষত্রে বিরাজমান। একটা হলো মঘা। মঘা হচ্ছে কোথায়? মঘা নক্ষত্র রয়েছে সিংহ রাশিতে। আবার ধনু রাশিতে হচ্ছে মূলা নক্ষত্র। আর মেষে হচ্ছে অশ্বিনী নক্ষত্র। এবং এই তিনোটা নক্ষত্রই কিন্তু কেতুর নক্ষত্র। অশ্বিনী, মঘা এবং একটা হচ্ছে মূলা। এই 3টে নক্ষত্রই হচ্ছে কেতুর নক্ষত্র, যে নক্ষত্রগুলো উজ্জ্বল ভাবে জ্বলছে, এবং সেটি কোথায়? এবং 3টা রাশিকে আহ ভালোভাবে জ্বালাচ্ছে। ঠিক আছে, আলো দিচ্ছে, তাপও দিচ্ছে, ধর্ম ত্রিকোণ। আবার অর্থ দেখুন না, আমাদের সেকেন্ড হাউস, তাহলে মানে 159 হাউসে দারুণ দারুণ সূত্র চলে আসতেছে এখানে। তাহলে 159 হাউসকে আমরা সেম ডিরেকশন বলে থাকি। সেম ডিরেকশন যদি কারো জন্মছকে, মানে জীবলগ্ন সাপেক্ষে বা বৃহস্পতি সাপেক্ষে যদি অ্যাক্টিভ থাকে বা ভালো থাকে, তো তার শৈশবটা ভালো যাবে। তার জীবনের যে ধর্মগুলো, যে ক্যারেক্টার বৈশিষ্ট্যগুলো, সেটি ভালো যাবে, দেহ হিসেবে ভালো থাকবে। ঠিক আছে, ধর্ম কর্ম এবং শিক্ষা। দেখুন, এটা হচ্ছে দেহ, ফার্স্ট হাউস। পঞ্চম হচ্ছে আমাদের শিক্ষা, মানে বিশেষ করে বেসিক শিক্ষা বা ইউনিভার্সিটি শিক্ষা। নবম হচ্ছে উচ্চশিক্ষা, ধর্ম। আবার পঞ্চম থেকে আমরা প্রেম বুঝাই, পঞ্চম থেকে আমাদের প্রতিভা, গান, মিউজিক সবকিছু বুঝাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্যারেক্টারিস্টিক বা বেসিক ধর্ম। আবার কারো যদি আমরা অর্থ বিচার করি, যে হ্যাঁ তার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জীবনের অর্থ সে খুঁজে পেলো, হ্যাঁ সুখ পেলো, তো সব কিছুই আমরা কি করলাম, সেকেন্ড ভাব থেকে আমরা বিচার করি। 2, 6, 10। দ্বিতীয় হচ্ছে আমাদের অর্থ। ষষ্ঠ হচ্ছে আমাদের যোগাযোগ, মানে আমাদের চাকরি। হ্যাঁ, আমার বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম গুলো, এটা 6 হাউস ইন্ডিকেট করে। আর দশম হচ্ছে আমাদের কর্মস্থান। তাহলে কর্মের সাথে তো আমাদের, এই চাকরির সাথে কর্ম রিলেটেড, তাদের 6+10 যদি কানেক্টেড থাকে, তাহলে আমরা বলি যে তার কর্মজীবনে চাকরি হওয়ার যোগটা সবচেয়ে বেশি। আর তাদের সাথে যদি সেকেন্ড ভাব যুক্ত থাকে, তো তাহলে তার অর্থপ্রাপ্তিও ঘটে। আর সেই সাথে যদি একাদশ ভাবটাকে দেখা হয়, 2, 6, 10, 11, তাহলে যে গ্রহ দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব এবং একাদশ ভাবের সাথে কানেকশন পায়, সেই ভাবটি, সেই গ্রহটা অত্যন্ত ভালো। সেই গ্রহটাকে যদি আপনি শক্তিশালী করেন, সেটা রত্নের মাধ্যমে হোক, কবজের মাধ্যমে হোক, বা যে কোনো প্রক্রিয়ায় হোক, তাহলে নিশ্চিত, মানে জেনে রাখুন, 45 ডেজ, 45 দিনের মধ্যে সেই তার অভূত পরিবর্তন চলে আসবে। কর্মজগতের অভূত পরিবর্তন, অর্থনৈতিক ক্ষেত্রে অভূত পরিবর্তন চলে আসবে। মানে তার জীবনের অর্থ প্রাপ্তি হবে। বুঝা গেল? এবার আসুন, আমাদের যে কাম ত্রিকোণ রয়েছে, যেটা 3, 7, 11, এটিও আমাদের কিছু হাউস, কিছু ভাব। সেই ভাবে যে প্ল্যানেটগুলো বসে থাকে, সেগুলো আমাদের কাম, অর্থাৎ আমাদের ভোগ, ঐশ্বর্য, বাসনা, এগুলোকে আমাদের ইন্ডিকেট করে। বিশেষ করে আমাদের মিডল এজ, আমরা একসময় চাইল্ডহুড দেখাবো, মিডল এজ দেখাবো, মোক্ষ দেখাবো, সবকিছু দেখাবো, তখন ওই হাউসগুলো আসবে। তো যে সকল, কারো জন্মছকে যদি 3, 7, 11 হাউসগুলো অ্যাক্টিভ থাকে, বা এই সকল ভাবে শুভ গ্রহ অবস্থান করে, তো তার জীবনে ভোগ ঐশ্বর্যটা একটু ভালো হবে, মানে সেই নিজেকে ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবে ভালোভাবে। বোঝা গেল? 7 হচ্ছে স্ত্রী, 11 হচ্ছে সফলতা। থার্ড হাউস থেকে যোগাযোগ, কমিউনিকেশনকে বোঝায়, তার চেষ্টা, সবকিছু বোঝায় থার্ড হাউস থেকে। আবার সপ্তম মানে হচ্ছে রিলেশনশিপ, যে কোনো পার্টনারশিপ, সপ্তম হাউস। ঠিক আছে। আবার একাদশ থেকে আমরা কি সাকসেস বা সফলতা বোঝাই, তার মানে তার স্ত্রীর সাথে যে যোগাযোগ, কমিউনিকেশন, সফলতা, ব্যবসায়িক সফলতা, এই সব কিছু আমরা পাবো কামত থেকে। ওকে। এবার মুখ্য ত্রিকোণ কোনটি? 4, 8, 12। তাহলে এই 4, 8, 12টাকে আমরা বলি আমাদের দুস্থান, বলি বিশেষ করে 8, 12-র ক্ষেত্রে আমরা দুস্থান বলে থাকি। এটা এক অর্থে, ঠিক আছে। আবার আধ্যাত্মিক অর্থে কিন্তু এটা আবার দুস্থান নয়। আধ্যাত্মিক অর্থে দেখবেন, যারা ছোটবেলা থেকে আধ্যাত্মিক, তাদের কোনো না কোনো ভাবে 8, 12 এগুলো অ্যাক্টিভ থাকে। অষ্টম ভাবে অ্যাক্টিভ থাকে, দ্বাদশ ভাবে অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, বা দ্বাদশ রাশি অধিপতিও অ্যাক্টিভ থাকে, শুভ থাকে, তখন এদের জীবনে ছোটবেলা থেকে মোক্ষের প্রতি, মুক্তির প্রতি, নির্বাণ মুক্তির প্রতি তাদের একটা আগ্রহ থাকে, এবং সে অনুযায়ী তারা এগিয়ে যায়। দেখবেন তাদের জীবন উদাসীন থাকে। হ্যাঁ, তো আমরা তখন কি বলি, সে তো একেবারে ছন্নছড়া হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, তার জীবনে মন বসছে না, পরিবারে, সংসারে, বিয়ে শাদী করতে চাইছে না, বা চাকরি বাকরির ক্ষেত্রে কেমন যেন একটু উদাসীনতা ভাব চলে এসেছে। আবার এদিকে আধ্যাত্মিকতার প্রতি আবার যথেষ্ট মনোযোগী। তো এই জন্য আমরা বলি যে 4, 8, 12 যাদের অ্যাক্টিভ থাকে, 4, 8, 12 যারা শুভ থাকে বা শুভ গ্রহ বসে থাকে, তো তার জীবনে মোক্ষ প্রাপ্তি সহজেই হয়। ক্লিয়ার? হ্যাঁ।
এই আমরা ধর্মত্রিকোণ, অর্থত্রিকোণ, কামত্রিকোণ, মোক্ষত্রিকোণ এইগুলোর আমরা ব্যবহারগুলো আরো বিস্তৃত সামনে পড়বো। আবার অনেক কিছুই লাগবে, আম, সেগুলো আমাদের দেখতে হবে। ওকে, সেগুলো আমাদের একটু জাজ করতে হবে, তাইলে পরে আমরা খুবই ভালোভাবে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে। তো আজকে মোটামুটি আমরা অনেক ক্লাস হয়ে গেছে।